Hello everyone, welcome to Dr. Roy's classes. আজকে আমরা চলে এসেছি with The Last Ride Together by Robert Browning. তাহলে শুরুর আগে let's know about Robert Browning. Robert Browning was born in the year 1812 and as we know about Robert Browning that he was born in Camberwell, London and he was a son of a well-educated bank clerk. তো উনি অনেক কিছু লিখেছেন, he belongs to the Victorian period আর উনার অনেক রকম লেখার মধ্যে দিয়ে আমরা বিশেষ করে যেটা দেখব অনেকগুলো লেখা যেমন দ্য পাইড পাইপার অফ হেমলিন, তারপর হোম থটস, ফ্রম অ্যাব্রড, দ্য লস্ট লিডার, এগুলো যথেষ্ট পপুলার কিছু রাইটিংস রিটেন বাই রবার্ট ব্রাউনিং। আজকে আমরা পড়ব দ্য লাস্ট রাইড টুগেদার। তাহলে চলো শুরু করা যাক দ্য লাস্ট রাইড টুগেদার। The Last Ride Together is a dramatic monologue. The Last Ride Together is a dramatic monologue. What is a dramatic monologue? Dramatic monologue. In dramatic monologue, we will see that there is only one speaker and the others are listening. আমরা ড্রামাটিক মনোলগের সাথে যদি সলিলোকি ডিফারেন্সিয়েট করি কি বলবো? ইন কেস অফ সলিলোকি স্পিকার ইজ স্পিকিং টু হিমসেলফ, বাকি কেউ কিন্তু কিছু শুনতে পারছে না। বাট ইন কেস অফ ড্রামাটিক মনোলগ উই উইল সি মোনোলগ। দেখো ডায়ালগ মানে দুজনের মধ্যে কথোপকথন, মোনোলগ মানে অনলি ওয়ান ম্যান ইজ দ্য স্পিকার অ্যান্ড ওয়েন ওয়ান ম্যান ইজ দ্য স্পিকার দ্য আদার্স আর লিসনিং। তো এই কবিতাগুলোর যেটা রবার্ট ব্রাউনিংয়ের ড্রামাটিক মনোলগের জন্য হি ইজ ভেরি ফেমাস অ্যান্ড ড্রামাটিক মনোলগের মধ্যে আমরা দেখব দিস লাস্ট রাইড টুগেদার ইজ অলসো আ ড্রামাটিক মনোলগ অ্যান্ড থ্রু আউট দ্য পোয়েম উই উইল সি দ্যাট দ্য স্পিকার ইজ আ লাভার আর সেই লাভার হি ইজ requesting his beloved ki for a last ride together. আমরা দেখব এখানে যে in this poem the last ride together we will see that the speaker is a lover or rather we should say he is a rejected lover who instead of cursing his fate he celebrates his final ride with his beloved. তো এখানে আমরা ভীষণ একটা অপটিমিস্টিক টোনকে আমরা এখানে দেখতে পাই যে ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট হিজ প্রপোজাল, হিজ লাভ প্রপোজাল ইজ নট অ্যাকসেপ্টেড বাই দ্য লেডি লাভ, হি ইজ justifying his own cause. He accepts that rejection but not with despair but with dignity and transforms it into a moment of emotional victory. We will see that for the lover the journey becomes more important than the actual result. চলো তাহলে শুরু করা যাক কবিতাটি। এখানে ব্যাকগ্রাউন্ড সেটিংটা যদি বলি আমরা দেখব দ্য লাভার তার প্রপোজালটা যখন লেডি লাভ রিজেক্ট করে দিচ্ছেন তখন সে তাকে একটা শেষ রিকোয়েস্ট করছে যে ঠিক আছে আমি মেনে নিলাম, আমি সেটাকেও মেনে, তোমার কাছে আমার একটা লাস্ট রিকোয়েস্ট যে let me have that moment, let me have the moment or moment of pleasure to have a last ride together with you. তো এখানেই সেখানে শুরু হচ্ছে সেই জায়গার থেকে the last ride together. The poet is the speaker, as I said, dramatic monologue, and here only one person is the speaker and the others are listener. Here who is the listener? The lady love is the listener, isn't it? I said then dearest, since it's so তাহলে dearest, my dearest মানে তার কথা বলছে লেডি লাভ যে তাহলে তাই যখন হলো কি হলো, that my proposal has been rejected, that you do not accept my love for you, you do not accept the proposal of love towards you. তো বলছে ঠিক আছে তাই যখন হলো then dearest, since it's so, since now at length my fate I know, তাই আমি এখন যেহেতু বুঝতেই পারছি, এখানে সিন্স বলতে বোঝানো হচ্ছে যেহেতু এখন আমি বুঝতেই পারছি আমার ভাগ্যে কি লেখা আছে। সিন্স নাথিং অল মাই লাভ অ্যাভেলস, অ্যাভেলস মানে কি ইউজফুল, মানে ইজ ইউজফুল, বলছে আর কিছু এমন নাই যাতে আমি বলতে পারি বা যেটার জন্য বলতে পারি যে আমার ভালোবাসাটা কোনো ফলপ্রসূ হলো বা কোনো ভালোবাসাটা কোনো রকমভাবে ফ্রুটফুল, যেহেতু আমার সেরকম কিছু আর বলার থাকলো না
সিন্স অল মাই লাইফ সিমড মেন্ট ফর ফেলস, যেহেতু আমার এখন মনে হচ্ছে যে আমার সারা জীবনটাই যেন একটা ফেলিয়ার মাত্র, আমার তেমনটাই মনে হচ্ছে। কারণ আমি তো ভীষণ আশা করে তোমার কাছে এই প্রপোজালটা রেখেছিলাম, আমি ভেবেছিলাম হয়তো সেই প্রপোজালটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে। মানে একজন লাভারের কাছে তো তার ভালোবাসাটা, তো ভালোবাসার নোশনটা যদি বলি, নোশন অফ লাভ, সেটা তো একটা ভীষণ বড় ব্যাপার তার কাছে, একজন লাভারের কাছে, তাই না? তাই বলছে আমি তো সেই আশা নিয়েই ছিলাম যে আমার লাভ প্রপোজালটা হয়তো তুমি অ্যাকসেপ্ট করবে, কারণ আমার কাছে তোমার প্রতি যে আমার ভালোবাসা সেটা ভীষণ বড় একটা ব্যাপার, আমার জীবনের মতন মূল্যবান সেই বিষয়টা। তো এখন যখন সেটাকে তুমি রিজেক্টই করে দিলে, আমি তো বুঝতেই পারছি আমার জীবন মানেই হচ্ছে ফেইলিয়ার। তাহলে প্রথমটাতে শুনতে এমনটাই মনে হচ্ছে অ্যাজ ইফ দ্য লাভার কনসিডার্স হিজ লাভ এভরিথিং ইন হিজ লাইফ। তাই বলছে সিন্স অল মাই লাইফ সিমড মেন্ট ফর ফেলস, যেহেতু আমি বুঝতে পারছি আমার সারাটা জীবন যেন মনে হচ্ছে এখন একটা ফেইলিয়ার আর কিছু নয়, কারণ আমি তোমার কাছে আমার ভালোবাসার কথাটা বলেছিলাম আর সেটা অ্যাকসেপ্টেড হলো না, সেটা রিজেক্টেড হয়ে গেল, তো আর কি করা যাবে। তো স্পিকার বলছে কিন্তু আমরা কি হয়, আমাদের উই নিড টু বি ভেরি অপটিমিস্টিক, আমাদের কিছু নাইয়ের মধ্যে থেকেও আমাদেরকে খুঁজে বার করতে হবে বেঁচে থাকার কিছু রসদ, তাই না? তাই বলছে সিন্স দিস ওয়াজ রিটেন অ্যান্ড নিডস মাস্ট বি, মাই হোল হার্ট রাইজেস আপ টু ব্লেস ইউর নেম ইন প্রাইড অ্যান্ড থ্যাঙ্কফুলনেস। বলছে যেহেতু এটাই বলার, সিন্স দিস ওয়াজ রিটেন অ্যান্ড নিডস মাস্ট বি, এটাই আমার ভাগ্যে লেখা ছিল আর এটাই হবার ছিল, কিছু করার নেই। একটা জিনিস খেয়াল করবে, এখানে অনেকগুলো সিন্স পরপর আছে, সেন্স 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 সেন্স, অনেকগুলো সেন্স পরপর আছে। আর যখন এইরকম ধরনের কোনো ওয়ার্ডকে আমরা বারবার দেখব রিপিট হচ্ছে কোনো বিশেষ কোথাও কোনো কিছুকে এমফেসাইজ করবার জন্য, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যানাফোরা, এটাকে বলা হচ্ছে অ্যানাফোরা। This is an example of anaphora, literary device. কেমন? Since this was written and needs must be, যেহেতু আর কিছু করার নেই, এটাই আমার ভাগ্যে লেখা ছিল, my whole heart rises up to bless your name in pride and thankfulness. আমার পুরো মনটা মনে হচ্ছে এখন শেষ মুহূর্ত, আমরা বলি না শেষ স্মৃতিটাকে ভালো করে রাখি। দেখো আমি এই কবিতাটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমরা একটু অন্যভাবে এটার ব্যাপারে কথা বলি। আমরা যখন আমাদের একটা পরিচিত একটা পরিবেশের মধ্যে থাকি, তখন আমাদের কিন্তু তেমন কিছু একটা মনে হয় না, আমরা একই ঘর, একই বারান্দা, একই বিছানা, একই সব কিছুকে দেখছি, আমাদের মনে সেরকমভাবে খুব একটা দাগ কেটে থাকে না। কিন্তু যদি কখনো আমরা ফিল করি যে এই বাড়িটাকে শেষ মুহূর্তে আমরা ছেড়ে দিয়ে, যেই বাড়িতে ছোট থেকে বড় হয়েছি, সেই বাড়িটাকে যেদিন আমরা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, সেই দিন কিন্তু বারংবার আমরা পেছন ঘুরে ঘুরে তাকাবো, পেছন ফিরে ফিরে তাকাবো। কেন? কারণ আমরা তখন ফিল করবো যে দ্যাট ইজ দ্য লাস্ট মোমেন্ট। আমি হয়তো এরপরে আর তাকে দেখতে পারবো না, এরপরে হয়তো সেই ঘরটাকে আর দেখতে পারবো না, এরপরে হয়তো সেই বাড়িটাকে আর সেইভাবে আমি আমার কাছে বা আমি সেইভাবে আর গ্রহণ করতে পারবো না। সেটা কিন্তু ভীষণ একটা নস্টালজিয়া একটা কাজ করে, সাথে সাথে ভীষণ একটা ক্রাইসিস কাজ করে, একটা ক্রাইসিস মোমেন্ট কাজ করে। কিসের ক্রাইসিস মোমেন্ট? সেই আমার ভালো লাগার বিষয়টা, ভালো লাগার জিনিসটাকে আমি চিরতরে, চিরকালের জন্য ছেড়ে যাচ্ছি বা হারিয়ে ফেলছি। ঠিক এই ভাবনাটাকেই নিয়েই ভাবো একবার, যে এখানে আমাদের যে স্পিকার, সেও ভীষণ ভালোবাসছেন তার বিলাভেডকে এবং খুব আশা নিয়েছিলেন উনি যে উনি যখন তার ভালোবাসার কথাটা তার বিলাভেডের কাছে রাখবেন, তখন অবশ্যই তার বিলাভেডও হয়তো সেটাকে অ্যাকসেপ্ট করবে। এবং তারপরে হয়তো আরও অনেক অনেক স্বপ্ন উনি দেখেছিলেন, অনেক অনেক চিন্তাভাবনা অনেক দূর দূরান্ত অবধি করেছিলেন। কিন্তু যেই মুহূর্তে ওনার প্রপোজালটা উনি রাখলেন এবং ওনার বিলাভেড যখন সেই প্রপোজালটাকে রিজেক্ট করে দিলেন, হঠাৎ করে যেন মনে হলো ওনার সামনে পুরো পৃথিবীটা থমকে গেল। আর যেহেতু পৃথিবীটা থমকে গেল, তাহলে তো দুটোই অপশন, আইদার ইউ গিভ আপ বা ইউ গ্যাদার ইউর কারেজ, গ্যাদার ইউর লেফট ওভার কারেজ, লেফট ওভার উইশেস, লঙ্গিংস, হোয়াট এভার ইউর হ্যাভ অর হোপস টু স্টার্ট আ নিউ লাইফ আগেন। এই দুটোই অপশন, আইদার আমি সেটাকে মেনে নিয়ে ছেড়ে দিলাম সব, মন ভেঙে মন খারাপ করে পড়ে থাকলাম, বা আমি আবার নতুনভাবে, নতুন স্বপ্ন নিয়ে, নতুন আশা নিয়ে আবার নতুনভাবে শুরু করার কথা ভাবতে পারি। তো এখানে আমাদের রাইট স্পিকারের কথা দেখতে পাচ্ছি। স্পিকার অনেক আশা নিয়ে শুরু করেছিলেন, কিন্তু যখন উনি আশাহত হলেন, যখন উনি দেখতে পারলেন যে উনার আশাটাকে আর সেইভাবে ফ্রুটফুল হলো না, তখন উনি একটু অন্যভাবে ভাবলেন। উনি ভাবলেন তো ঠিক আছে, এটা যখন হওয়ার ছিলই না, এটা যখন আমার ভাগ্যেই ছিল না, এটা যখন আমার কপালেই লেখা ছিল না, তাহলে আর কি করা যাবে? অন্তত এই স্মৃতিটুকুকে তো নিয়ে বাঁচতে পারি।
সেটাও তো একটা বেঁচে থাকা। এবং এই যে স্মৃতিটুকুকে নিয়ে বাঁচাটাও ভালোভাবে বাঁচা, সেটাকে উনি এই পুরো কবিতা জুড়ে জাস্টিফাই করে গেছেন। যে আমরা সবসময় যদি ভাবি আমি আমার ভালোবাসার জিনিসটাকে আমার সাথে আমার সঙ্গে করেই রাখবো, সেটা কিন্তু সবসময় সম্ভব নাও হতে পারে। আজকে যদি আমাদের এখানে যে স্পিকার লাভার, তার প্রপোজালটা যদি তার বিলাভেড অ্যাকসেপ্ট করে নিতেন, কিন্তু দেখা গেল রাতেই এমন একটা ন্যাচারাল ক্যালামিটি হলো যে পৃথিবীটাই ধ্বংস হয়ে গেল প্রায়, তাহলে কি লাভ হতো? তার কাছে তো আজকের রাইটটা, আজকের দিনটাই শেষ দিন হতো। তো স্পিকার ঠিক এইভাবেই ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করছেন যে ঠিক আছে, তুমি হয়তো সারা জীবন আর আমার সাথে থাকার কথা ভাবছো না, তুমি হয়তো আমার ভালোবাসাটাকে আর অ্যাকসেপ্ট করছো না, তবে শুধু একটা রিকোয়েস্ট যদি আমার সাথে একটা লাস্ট রাইড অন দ্য হর্স ব্যাক করো, অন্তত এই স্মৃতিটুকুকেই নিয়ে থেকে যাব। কি হতো যদি পৃথিবীটাই ধ্বংস হয়ে যেত? তাহলেও তো আজকের দিনটাই শেষ দিনই হতো। কিভাবে নিজেকে জাস্টিফাই করছেন, এটা একটা অপটিমিজম, যেটা আমরা এখানে কবিতার মধ্যে দেখতে পারবো থ্রু দ্য লাভার স্পিকিং। বলছে মাই হোল হার্ট রাইজেস আপ টু ব্লেস ইউর নেম ইন প্রাইড অ্যান্ড থ্যাঙ্কফুলনেস। আমি চাইছি শেষটুকুটা যেন ভালো হয়। আমার পুরো মনটা, আমার পুরো হার্টটা যেন মনে হচ্ছে, এটা যেন চাইছে যে তোমায় যেন প্রেজ করুক, তোমায় যেন ব্লেস করুক। কিসের জন্য? ইট ওয়ান্টস টু শো গ্র্যাটিটিউড টুয়ার্ডস ইউ। আমি যেন মন খারাপ করে তোমার থেকে রেগে না, মানে আমি যেন রেগে না তোমার থেকে চলে যাই। শেষ স্মৃতিটুকু যেন খারাপ না হয়, যেন কঠিন না মনে হয়। শেষ স্মৃতিটুকুও যেন ভালোবাসায় পুরো ঢাকা, ভালোবাসাময় যেন হয়। বলে আমি চাইছি যে তোমার নামটাকে যেন আমি ঠিক যেমন আগে প্রাইড নিয়ে নিতাম, ঠিক তেমনই যেন সেই প্রাইড বা থ্যাঙ্কফুলনেসটা যেন আমি এখনও সেটা রাখতে পারি। সেই ভালোবাসা থাকা মানেই তো প্রাইড। তুমি যাকে ভালোবাসবে তাকে তুমি পছন্দ করো কেন? তার অনেক গুণের জন্য তাকে পছন্দ করো। আর যখন সেই গুণটা আছে, মানে ইউ ফিল প্রাউড। Proud of what? Proud of your beloved. Proud of your love. Thankfulness কেন? Thankfulness to God. Thankfulness to your lover or beloved who has shared those moments with you. সব দিক দিয়ে ভালো মুহূর্তগুলো একসঙ্গে কাটাতে পেরেছো, সেই জন্য থ্যাঙ্কফুল। তাই বলছে আমার এখনও শেষ মুহূর্ত হলেও আমার মনে হচ্ছে মাই হোল হার্ট রাইজেস আপ টু ব্লেস। আমার পুরো মনটা যেন চাইছে টু শো গ্র্যাটিটিউড টুয়ার্ডস ইউ, টু গিভ ইউ থ্যাঙ্কস, টু বি থ্যাঙ্কফুল টু ইউ। কিসের জন্য? টেক ব্যাক দ্য হোপ ইউ গেভ, আই ক্লেম অনলি আ মেমোরি অফ দ্য সেম। ঠিক আছে, এই লাইনটা একটু ভালো করে বোঝার। টেক ব্যাক দ্য হোপ ইউ গেভ। দেখো, লাভার এখানে যেহেতু একটা লাভ প্রপোজালটা দিচ্ছে, একবারে তো হঠাৎ করে সেই ভালোবাসার আগুনটা জ্বলেনি তার মনের মধ্যে, তো বিভিন্ন কিছু কারণেই কিন্তু তার মনে সেই ভালোবাসার আগুনটা জ্বলেছিল। তাই বলছে তুমি যেই আশাটা আমায় দিয়েছিলে, আমি মনে সেই সাহসটা গ্যাদার করেছিলাম যে হয়তো আমি যদি লাভ প্রপোজালটা দিই তাহলে হয়তো তুমি অ্যাকসেপ্ট করে নেবে, কারণ আমি কোনো বিষয়ে আমার মনে হয়েছিল হয়তো তোমারও আমার প্রতি তেমনই কোনো দুর্বলতা রয়েছে, তেমনই কোনো একটা সফট কর্নার রয়েছে। তাই বলছে ঠিক আছে, এখন তো বুঝে গেলাম যে সেটা ভুল ছিল আমার ভাবনা, তাই তোমায় বলছি টেক ব্যাক দ্য হোপ ইউ গেভ। যে আশাটা আমি দিয়েছিলে ওটা নিয়ে নাও, আমার আর চাই না ওটা। বাট একটা জিনিস আমি তোমার কাছে চাই। কি চাই? বলছে আই ক্লেম অনলি আ মেমোরি অফ দ্য সেম। শুধু তার একটা স্মৃতি আমার কাছে রেখে দিয়ে যাও। তুমি আশা আর দিও না, আশাটা নিয়ে নাও, কারণ আমি বুঝে গেছি আমি তো এখন আশাহত। কারণ কি? আমি এখন আশাহত কারণ আমি জেনে গেছি যে আমার যে ভালোবাসা তোমার প্রতি ছিল সেটাকে তুমি অ্যাকসেপ্ট করোনি। তার মানে আগামী দিনগুলো হয়তো আমি আর তোমার সাথে চলতে পারবো না। তো ঠিক আছে, তা যদি নাই বা হলো, কিন্তু আমি শেষ মেমোরিটুকু রাখতে চাই। তো তোমার কাছে আমি একটা জিনিস চাই, আই ক্লেম অনলি আ মেমোরি অফ দ্য সেম। শুধু একটা মেমোরি আমি তোমার কাছে চাই। কিভাবে সেই মেমোরিটা নেব? অ্যান্ড দিস বিসাইড ইফ ইউ উইল নট ব্লেম। শুধু চাইছি, আশা করি তুমি আমায় তার জন্য দোষারোপ করবে না। তুমি আমায় দোষারোপ করো না। ইউর লিভ ফর ওয়ান মোর লাস্ট রাইড উইথ মি। তোমার ইউর লিভ মানে ইউর অ্যাকসেপ্টিং, আমাকে ছেড়ে দেওয়া শুধু একটা লাস্ট রাইড উইথ ইউ এর জন্য, একটার জন্য তুমি আমাকে আমার এই রিকোয়েস্টটাকে তুমি অ্যাকসেপ্ট করো। ইয়োর লিভ বলতে এখানে বোঝানো হচ্ছে ইয়োর অ্যাকসেপ্টেন্সের কথা বলা হচ্ছে। ফর ওয়ান মোর লাস্ট রাইড উইথ মি। ভালো করে খেয়াল করো, ওয়ান মোর, আরেকটা। তার মানে এটা প্রথম নয়, শেষ হতে পারে, প্রথম নয়, বেশ আরও অনেকবার লাস্ট রাইড হয়ে গেছে। তো বলছে আর একটা অন্তত তুমি লাস্ট রাইড তুমি দাও। তাহলে ওয়ান মোর বলার কারণটা বুঝতেই পারছো, হোপ ইউ গেভ কেন বলা হয়েছে?
কারণ তুমি যেমন লাস্ট রাইটটা আরেকটা দাও, মানে আগেও আরও অনেকবার লাস্ট রাইট নিশ্চয়ই তাদের মধ্যে হয়েছে, আর সেই জন্যই হয়তো আমাদের স্পিকার অনেক আশাবাদী ছিলেন যে উনি যেহেতু এর সাথে লাভার বিলাভেড যখন সেই লেডি লাভ যখন তার সাথে লাস্ট রাইট করছেন, তাহলে হয়তো শি অলসো হ্যাজ গট আ ফিলিং ফর দ্যাট পারসন। তাই বলছে অ্যান্ড দিস বিসাইড ইফ ইউ উইল নট ব্লেম, আশা করি তুমি আমাকে ব্লেম করবে না, ইয়োর লিভ ফর ওয়ান মোর লাস্ট রাইট উইথ মি, বাস একটা লাস্ট রাইট আমায় দাও। এই যে ক্লেম করা মানেটা কি? ক্লেম করা মানে এখানে কিসের কথা বলছে? মানে এইটুকু অধিকার তো আমি পেতেই পারি। আস্ক ফর আ কিসের কথা বলছে? ফর অ্যাজ আ রাইট। ক্লেম মানে এখানে হচ্ছে রাইট। এইটুকু অধিকার আমায় দাও, শুধুমাত্র এইটুকু অধিকার আমায় দাও যে আমি তোমার সাথে অন্তত একটা লাস্ট রাইট করতে পারি। এখানে একটা জায়গা আমি যেটা বললাম, ওখানে আমরা অ্যানাফোরা দেখতে পেরেছি, সিন্সের বারবার রিপিটিশন, আর পুরো কবিতাটার মধ্যেই দেখবো এখানেও পরিষ্কার দেখতে পাচ্ছি অনলি দ্য স্পিকার ইজ স্পিকিং, হ্যাঁ না? তো দিস ইজ ড্রামাটিক মনোলগ, যেমনটা আমি একটু আগে বলেছিলাম। আর এই কবিতাটার মধ্যে আমরা এইটুকু জায়গার মধ্যে আমরা যদি টোনটা নিয়ে বলি, কবিতার টোনটা নিয়ে আমাদের এটা কিন্তু একটা দেখা যাচ্ছে যে স্পিকারের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি টোন দেখা যাচ্ছে এখানে। টোনটা কি এখানে? টোনটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা কাম অ্যাকসেপ্টেন্স, একটা কাম অ্যাকসেপ্টেন্স, মানে সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া, একটা শান্ত হয়ে সে একদম অ্যাকসেপ্ট করে নিলেন ব্যাপারটা। এই টোনটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, বা বলতে পারো একটা ডিগনিফাইড সরো আছে এখানে। মনে খুব কষ্ট পাচ্ছেন উনি, বাট একটা ডিগনিফাইড ওয়েতে হি ইজ হ্যান্ডলিং দ্য সিচুয়েশন। ঠিক আছে, এবার আসছি আমরা নেক্সট। মাই মিস্ট্রেস বেন্ট দ্যাট ব্রো অফ হার্স, those deep dark eyes where pride demurs. Demurs বলতে কি বুঝি আমরা? hesitates বা protests. My mistress bent that brow of hers, my mistress bent that brow of hers, মানে মিস্ট্রেস কি করছে? তাকে যখন বলা হয়েছে তুমি কি একটু রাজি হবে, সে চিন্তা ভাবনা করছে, কোনো কথা না বলে ভাবছে যে সে রাজি হবে কি না। সে আমরা যেরকম কখনো চিন্তা করি তো আমাদের ব্রাউজগুলো কী হয়, বেন্ড হয়ে যায়, ভাবনা চিন্তা, একটু ভুরুটা কুচকে কথা ভাবা হয়, ঠিক সেই জিনিসটা মিস্ট্রেসও করছেন, উনি ভুরুটা কুচকে আছেন। Those deep dark eyes where pride demurs, তার সেই কালো বড় কালো চোখ যেখানে প্রাইড থাকে, মানে একটা প্রাইডটা কী করছে, সেটা হেজিটেট করছে, অহংকারটা তার হেজিটেট করছে, মানে বোঝা যাচ্ছে না, তার চোখ দিয়ে বোঝার চেষ্টা করছে, হেজিটেট করছে, কি বলবে, হ্যাঁ বলবে কি না বলবে ঠিক বোঝা যাচ্ছে না, তার চোখ দিয়ে সেটা রিফ্লেক্ট করছে। When pity would be softening through, fix me a breathing while or two. When pity কার প্রতি pity? Pity for the lover, pity for the speaker. বলছে আমার মনে হচ্ছে, বলা যায় না, যদি তার চোখ, যদি তার মনে আমার জন্য একটু দয়া হয়, যদি তার একটু দয়া হয়, বলা যায় না সেই দয়ার জন্য যদি এই বিষয়টা যদি ওর চোখ ওর মনটাও যদি কোনোভাবে সফেন হয়ে যায়, সফেন মানে কি নরম হয়ে যায়। তাই এখন কি উত্তর দেবে বোঝা যাচ্ছে না, যদি হ্যাঁ বলে তাহলে তো হয়েই গেল, আর নাও বলে দিতে পারে, যেহেতু আমার লাভ প্রপোজালটাকে উনি ডিনাই করে দিয়েছেন, রিজেক্ট করে দিয়েছেন, বলা যায় না আমার লাস্ট রাইডের যে শেষ ইচ্ছেটুকু সেটাকেও যদি রিজেক্ট করে দেন। তো কবির না ভীষণ ভয় হচ্ছে, ঠিক যেমন ভয় আমাদের ঠিক পরীক্ষার রেজাল্ট পাওয়ার আগে হয়, ঠিক যেই ভয়টা আমাদের ঠিক রেজাল্টটা পাওয়ার আগে আগে যেই ভয়টা হয় আমাদের, বলে না মানে আমরা সব বুকটা একদম ধকধক করতে থাকে, ভীষণ টেনশনে, যখন প্যালপিটেশন বেড়ে যায়, জানি না কি হবে, মানে কি হবে রেজাল্টটা, যেই রেজাল্টটা দেখি ওকে ঠিক আছে, ঠিক ওই মোমেন্টটাকে ভাবো, এখানে স্পিকারেরও ঠিক ওই মোমেন্টটাই তার হি ইজ পাসিং থ্রু। বলছে ওয়েন পিটি উড বি, বলা যায় না কি জানো কি হবে, মানে সে একটা ডিলেমার মধ্যে আছে, সে একটা কনফিউজ স্টেটে আছে, কি জানি কি হবে, শেষ চেষ্টাটা তো করে নিচ্ছি, শেষ রিকোয়েস্টটা করে রাখলাম, দেখি যদি উনি রাজি হয়ে যান তাহলে তো আমার হয়েই গেল। তো বলছে বলা যায় না, যদি কোনো আমার প্রতি যদি একটু দরদ উতলে আসে বা আমার প্রতি যদি একটু পিটি যদি তার জন্মায় তার মনে, তাহলে হয়তো সে রাজিও হতে পারে। তো এই ভাবনাতেই আমার কি হচ্ছে, বলছে একটা ফিক্সড মি আ ব্রিদিং ওয়াইল অর টু, কিছুক্ষণের জন্য মনে হচ্ছে, ব্রিদিং ওয়াইল মানে কি, ব্রিদিং ওয়াইল অর টু মানে মনে হচ্ছে আমার নিঃশ্বাসটা যেন বন্ধ হয়ে গেছে, নিঃশ্বাসটা যেন বন্ধ হয়ে গেছে। ওয়াইল অর টু মানে এখানে বোঝানো হচ্ছে আ ভেরি শর্ট মোমেন্ট, a short moment. Fixed me a breathing while or two, বলছে আমার ব্রিদিংটা যেন আটকে রেখেছে, মানে কিছুক্ষণের জন্য যেন দম আটকে আছে, কি হবে জানি না, হয় না আমাদের খুব টেনশন যখন হয়, মনে হচ্ছে নিঃশ্বাস আটকে গেছে, একদম দম যেন আটকে যাচ্ছে, কি হবে, মানে তার জন্য মনে হচ্ছে দমটাকে যেন আটকে রেখেছে। ঠিক একই অবস্থা এখানে আমাদের স্পিকারের, বলছে উইথ লাইফ অর ডেথ ইন দ্য ব্যালেন্স,
বলছে আমার তখন ওই মুহূর্তে মনে হচ্ছে জীবন আর মরণের মধ্যে আমি যেন দাঁড়িয়ে আছি একটা ব্যালেন্সের মধ্যে। জীবন আর মরণ, বাবা দেখো তার ভাবনাটাকে, জীবন আর মরণ মানে তার কাছে মনে হচ্ছে তার কাছে তার বিলাভেড মানে তার লেডি লাভ, তার মিস্ট্রেস যদি একবার হ্যাঁ বলে, মানে যাক তাও আমি তো কিছু পেলাম, তাহলে শেষ স্মৃতিটুকু তো আমার কাছে রয়ে গেছে। এটাই উইথ লাইফ অর ডেথ ইন দ্য ব্যালেন্স। তাহলে বোঝা গেছে যে উইথ লাইফ অর ডেথ ইন দ্য ব্যালেন্স মানে তার কাছে হচ্ছে যদি তার মিস্ট্রেস যদি রাজি হয়ে যায় তাহলে সেটা যেন তার কাছে একটা জীবনী শক্তি হিসেবে চলে আসবে, আর যদি না বলে দেয় সেটা যেন তার কাছে একটা মৃত্যুর মতন হয়ে দাঁড়াবে। মানে একটা লাইফ অ্যান্ড এমন একটা মোমেন্ট তার কাছে মনে হচ্ছে সো ইম্পর্টেন্ট দিস মোমেন্ট ইজ ফর আ লাভার, সেটাই বলছে উইথ লাইফ অর ডেথ ইন দ্য ব্যালেন্স। রাইট, রাইট মানে কি এখানে রাইটটা কখন বললো, তার মানে দ্য মিস্ট্রেস শি হ্যাজ অ্যাকসেপ্টেড, সে রাজি হয়ে গেছে, সে চোখের ইশারা দিয়ে বুঝিয়ে দিয়েছে দ্যাট শি হ্যাজ অ্যাগ্রিড টু দ্যাট প্রপোজাল। তো বলছে রাইট, বাস আর কি তাহলে বলছে দ্য ব্লাড রিপ্লেনিশড মি অ্যাগেইন, আমার যেন শরীরে যেন রক্ত চলাচল শুরু হয়ে গেল। ব্লাড রিপ্লেনিশড মি অ্যাগেইন, রিপ্লেনিশড মানে অ্যাগেইন ব্লাড কী করলো, ফিল্ড, দ্য বডি অ্যাগেইন ফিল্ড উইথ দ্য ব্লাড, মানে মনে হচ্ছে মুভমেন্ট, ব্লাডের মুভমেন্ট শুরু হয়ে গেল। মাই লাস্ট থট ওয়াজ অ্যাট লিস্ট নট ভেইন, বলছে আমার যে শেষ যে চিন্তাটা ছিল, শেষ যে আমার স্বপ্ন ইচ্ছেটা ছিল সেটা অ্যাটলিস্ট ভেইন হয়নি। ভেইন মানে কি, ইউজলেস হয়নি, আমার শেষ ইচ্ছেটা অন্তত ইউজলেস হয়নি। চলো ভালো কথা, বলছে আই অ্যান্ড মাই মিস্ট্রেস সাইড বাই সাইড শ্যাল বি টুগেদার ব্রিথ অ্যান্ড রাইড, সো ওয়ান ডে মোর এম আই ডেফিড। বলছে চলো তাহলে আমাদের আরেকটা দিন হলো কি, আমি কি হলাম ডেফিড, মানে আরেকটা দিন আমার কাছে কি হয়ে গেল, ইট ইজ মেড ডিভাইন, একটা মেমোরেবল খুব সুন্দর দিন আমি তাহলে আরেকটা দিন পেয়ে গেলাম। বলছে আই অ্যান্ড মাই মিস্ট্রেস সাইড বাই সাইড শ্যাল বি টুগেদার ব্রিথ অ্যান্ড রাইড, আমরা দুজনে একসঙ্গে যাব, দুজনে একসঙ্গে নিঃশ্বাস নেব, দুজনে একসঙ্গে চলবো। নিঃশ্বাস নেব এই কথাটা মানেটা কি, ব্রিথ মানে উই উইল বি ভেরি ক্লোজ টু ইচ আদার, যে আমরা আরেকজনের নিঃশ্বাসের শব্দটাও যেন শুনতে পারবো। বলছে শ্যাল বি টুগেদার ব্রিথ অ্যান্ড রাইড, সো ওয়ান ডে মোর অ্যাম আই ডিফাইড, বলছে আমি আরেকটা দিন মনে হলো আমার জন্য একটা দিন খুব মেমোরেবল, খুব ভালো একটা ডিভাইন ডে আমি পেয়ে গেলাম। Who knows but the world may end tonight, কে জানে আজকেও তো পৃথিবীটা ধ্বংস হয়ে যেতে পারতো, কবি এখানে বলছেন। তার মানে কি আজকে যদি আমার যদি লাভ প্রপোজালটা রিজেক্টেড না হতো, আর যদি আজকে পৃথিবীটা ধ্বংস হয়ে যেত, তাহলে আমার যা পজিশন ছিল, আমার যা পাওয়া ছিল এতদিনের, আর আজকে আমার লাভ প্রপোজালটা রিজেক্ট হয়ে যাওয়ার সত্ত্বেও আমার লাস্ট রাইটটাতে অ্যাকসেপ্টেড হলো, তো সেই অবস্থার এই অবস্থার মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই। তাই বলছে মানে হি ইজ ভেরি অপটিমিস্টিক, উনি নিজের জায়গাটাকে জাস্টিফাই করছেন। ওকে, হু নোজ বাট দ্য ওয়ার্ল্ড মে এন্ড টুনাইট। এইটুকু এরিয়ার মধ্যে দেখো আমরা দেখব একটা ইমেজারি আমরা দেখতে পারি, যখন আমাদের বলা হচ্ছে ডিপ ডার্ক আইজ, ইমেজারি মানে চোখের সামনে একটা ইমেজ ভেসে আসছে, ঠিক আছে। আরেকটা জিনিস এখানে বলা হচ্ছে দ্য ওয়ার্ল্ড মে এন্ড টুনাইট, এটাকে আমরা একটা হাইপারবোলিক এক্সপ্রেশন বলতে পারি, হাইপারবোলিক এক্সপ্রেশন বলতে পারি, হাইপারবোলে, ওয়ার্ল্ড এন্ড হয়ে যাওয়া, দিস ইজ এক্সাজারেটেড একটা কথা, তাই এটাকে আমরা হাইপারবোলিক বলতে পারি। আবার এখানে আরেকটা জিনিস দেখো, এখানে একটা লাইনকে একদম টানা দিয়ে দেওয়া হয়েছে উইদাউট এনি পাংচুয়েশন, যেমন ফিক্স মি আ ব্রিদিং ওয়াইল অর টু উইথ লাইফ অর ডেথ ইন দ্য ব্যালেন্স, নো পাংচুয়েশন হিয়ার। আবার এখানে দেখছি আই অ্যান্ড মাই মিস্ট্রেস সাইড বাই সাইড শ্যাল বি টুগেদার ব্রিথ অ্যান্ড রাইট, একসঙ্গে বোঝানো হচ্ছে, একই সঙ্গে পড়া হচ্ছে। একটা সেন্টেন্স কি হচ্ছে, একটা সেন্টেন্স নিচের লাইনের সাথে ক্যারিড ওভার হয়ে যাচ্ছে উইদাউট এনি পাংচুয়েশন। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এনজামমেন্ট, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এনজামমেন্ট, ঠিক আছে। এনজামমেন্ট, এনজামমেন্ট মানে কি, যখন উইদাউট পাংচুয়েশনস একটা লাইন দেখো কোনো পাংচুয়েশন নেই এখানে, এর সাথে সোজা কন্টিনিউড হয়ে যাচ্ছে, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এনজামমেন্ট, ঠিক আছে। বলা হচ্ছে হাশ ইফ ইউ স সাম ওয়েস্টার্ন ক্লাউড, এখানে আমাদের স্পিকার বোঝাবার চেষ্টা করছেন সেই মুহূর্তটার কতটা সুন্দর তার কাছে মনে হচ্ছে, এবং একজন লাভার হিসেবে তার সেই মুহূর্তটাকে সে কত ভালোভাবে, মানে সেই মুহূর্তটাকে সে কীভাবে এনজয় করছে, শুধু তাই নয় সেই মুহূর্তটার সৌন্দর্যটাকে উনি আমাদের সামনে তুলে ধরছেন। বলছেন হাশ ইফ ইউ স সাম ওয়েস্টার্ন ক্লাউড অল বিলো ই বসমড,
ওয়েস্টার্ন ক্লাউড দেখেছো? বলছে হেই শোনো, ওয়েস্টার্ন ক্লাউড দেখেছো? মানে এটা কোন মোমেন্টের কথা বলছে? যেই মোমেন্টে লাভারের প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করে তার মিস্ট্রেস সে ঘোড়ার পিঠে ওঠার মুহূর্তটা। লাভার ঘোড়ার পিঠে বসে আছে আর এখন তার মিস্ট্রেস ঘোড়ার পিঠে ঠিক উঠবে, এবং ওই মুহূর্তটাতে কি হচ্ছে, যখন ঘোড়ার পিঠে উঠবে সে তখন অনেকটা একটু ঝুঁকে যাচ্ছে, এবং শুধু তাই নয়, সে যখন উঠছে তখন অনেকটাই আমাদের স্পিকার মানে লাভার তার সাপোর্ট নিয়ে তাকে উঠতে হচ্ছে। শুধু সেই মোমেন্টটাকে একটু ইম্যাজিন করো। এবং এবার দেখো কি বলছে, বলছে হাস ইফ ইউ স সাম ওয়েস্টার্ন ক্লাউড, সেই আকাশের ওয়েস্টার্ন ক্লাউড দেখেছো? সেই মেঘটা দেখেছো? অল বিলোই বসমড ওভারবোর্ড বাই ম্যানি বেনিডিকশনস। বিলোই বসমড, বসম মানে কি? চেস্ট। তাহলে বিলোই মানে কি? ইট ইজ পাফড, একদম যেন সোয়েলড। বিলোই মানে কি? এটা হচ্ছে সোয়েলড অর পাফড। Puffed like what? Puffed like the chest. Like the chest. যেটা এখানে একটা ফিমেল ফিগারকে কল্পনা করা হচ্ছে, একটা সোয়েলড একটা বডি, তার একদম ফুল গ্রোন একটা বডি অফ আ লেডি। তাই বলছে দেখেছো অল বিলোই বসমড, একদম সোয়েলড আপ বডি অফ দ্য ক্লাউড, মনে হচ্ছে যেন চেস্টটা যেন তার ফুল গ্রোন চেস্ট। ওভারবোর্ড বাই ম্যানি বেনিডিকশনস। ওভারবোর্ড বলতে এখানে কি বোঝানো হচ্ছে? which is filled heavily or bent down. ওভারবোর্ড বলতে এখানে কি বোঝানো হচ্ছে? ওভারবোর্ড হচ্ছে bent down. bent down মানে যখন কোনো কিছুতে ভরে যায় তখন সেটা ঝুঁকে যায়, bent down। বা আমরা এটাকে বলতে পারি filled heavily বোঝাতে পারি, filled heavily বলতে পারি। তাই বলছে যে হাস ইফ ইউ স সাম ওয়েস্টার্ন ক্লাউড অল বিলোই বসমড ওভারবোর্ড, মানে এখানে একটা ম্যাচিওর্ড একটা ফুল ম্যাচিওর্ড বডি অফ আ লেডিকে বোঝানো হচ্ছে। বাই মেনি বেনিডিকশনস, ওভারবোর্ড উইথ হোয়াট? এখানে কিন্তু কল্পনাটা করছে কার সাথে? সেই ওয়েস্টার্ন ক্লাউডের সাথে। ক্লাউডটাতে কি বলছে? যে মেঘটা যেন একদম ভরা, একদম সুন্দর একটা মেঘের কথা বলছে। ওভারবোর্ড বাই মেনি বেনিডিকশনস। বেনিডিকশনস মানে মেনি ব্লেসিংস। ব্লেসিংস, বেনিডিকশনস বলতে এখানে কি বোঝানো হচ্ছে? ব্লেসিংস। তো এখানে কি কি ব্লেসিংসের কথা বলা হচ্ছে? ওয়েস্টার্ন ক্লাউড when it is a very clear sky with the clear clouds moving, তার সাথে কি হচ্ছে? আরো অনেক হেভেনলি বডিজ ইউ ক্যান সি, ইউ ক্যান এনজয় দ্য হেভেনলি লুকস আউট দেয়ার। কি হেভেনলি লুক? বলছে সানস অ্যান্ড মুনস অ্যান্ড ইভিনিং স্টার্স অ্যাট ওয়ান্স। একই সঙ্গে এটা কোন মুহূর্তটার কথা বলা হচ্ছে? অ্যাজ ইফ একটা টুয়াইলাইটের কথা বলি, যেই মুহূর্তে সূর্যটা অস্ত যাচ্ছে, চাঁদটা উঠছে এবং তার সাথে দেখা যাচ্ছে ইভিনিং স্টারটাকে দেখা যাচ্ছে, বা আমরা সকালের দিকটাতে বলতে পারি সূর্যটা ঠিক উঠছে, চাঁদটা ডুবে যাচ্ছে এবং তখন অবধি মর্নিং স্টারটা আকাশে জ্বলছে। সো দ্যাট ইজ দ্য ব্লেসিং দ্যাট ইউ গেট এভরিথিং টুগেদার, একসঙ্গে সব কিছুকে তুমি পাচ্ছ। তো সেই কল্পনার সাথে কবি এখানে বলছেন যে তুমি দেখেছো না? সো দ্যাট কাইন্ড অফ ফিলিং আই অ্যাম হ্যাভিং। আমি কী কী পাচ্ছি? আমি তার শেষ যে আমার রিকোয়েস্টটা সেটার অ্যাকসেপ্টেন্স পেয়েছি, অ্যান্ড আই ক্যান সি মাই মিস্ট্রেস কামিং আপ ফর দ্য রাইড উইথ মি, শি হ্যাজ অ্যাকসেপ্টেড, অ্যান্ড দ্য বিউটি অফ হার ফিগার, দ্য বিউটি অফ হার অফ মাই মিস্ট্রেস, দ্যাট আই ক্যান ফিল, দ্যাট আই ক্যান এনজয়, দ্যাট আই ক্যান পারসিভ। তাই বলছে and so you looking and loving best, conscious grew, your passion drew, cloud, sunset, moonrise, starshine too, down on you near and yet more near, till flesh must fade for heaven was here. বলছে and so you looking and loving best, conscious grew, এবার তুমি যখন ওই মুহূর্তটার মধ্যে নিজেকে পাচ্ছ, you are looking at that, you are loving that moment, you become very conscious of everything that you are having around you. So সেটাই বলছে conscious you grow, your passion drew, cloud, sunset, তখন তুমি you become passionate, you become emotionally very enriched. তোমার কি ফিলিং হয়? your passion drew, তোমার প্যাশন তখন মনে হচ্ছে as if cloud, sunset, moonrise, all these things, এটা আমি মাত্র যেটা বললাম টুয়াইলাইট, যেখানে একসঙ্গে তুমি মেঘ দেখতে পাচ্ছ, সানসেট দেখতে পাচ্ছ, মুনরাইজ দেখতে পাচ্ছ, আবার সানশাইনও দেখতে পাচ্ছ। বলছে পুরো আকাশটা যেন সব রকম ব্লেসিংসে একসঙ্গে তুমি পেয়ে যাচ্ছ। বলছে আমার কাছেও মনে হচ্ছে এই মুহূর্তটা ততটাই সুন্দর। ডাউন অন ইউ নিয়ার অ্যান্ড ইয়েট মোর নিয়ার, তোমার উপরে প্রায় চলে এলো, তোমার কাছে চলে এলো, তোমার আরও কাছে আসছে, আরও কাছে আসছে। আরও কাছে মানে কি? এখানে আমরা দেখব মিস্ট্রেস ইজ ট্রাইং টু জাস্ট কি বলবো,
sit on the back of the horse, okay, and near and yet more যখন উঠতে যাচ্ছে তখন she was taking a support of the lover till flesh must fade for heaven was here বলে দেখো actually flesh must fade তার মানে কি flesh must fade বলতে বোঝানো হচ্ছে যে body will one day dissolve, একদিন body will get destroyed, body তো চিরকাল থাকবে না, বডি তো চিরকাল থাকবে না, তাহলে এটা নষ্ট হয়ে যায়, এটা শরীর হচ্ছে নশ্বর। তো এখানে বলছে যে আমার কাছে যখন সে আমার উপরে সাপোর্ট দিয়ে যখন সে ঘোড়ার পিঠে উঠছে সেটা আমার কাছে একটা হেভেনলি মোমেন্ট। পোয়েট এখানে সেই হেভেনলি মোমেন্টটাকে বিভিন্নভাবে কল্পনা করে বোঝাবার চেষ্টা করছেন। বলছেন টিল ফ্লেশ মাস্ট ফেড ফর হেভেন ওয়াজ দেয়ার, মানতে হবে যে ফ্লেশ তো একদিন মানে মানুষের শরীর তো নশ্বর, এ তো চিরকাল থাকে না, বাট এই মুহূর্তটাকে তো আমি পাচ্ছি, আমার কাছে এই মুহূর্তটাই মনে হচ্ছে অ্যাজ ইফ হেভেনটা আমার কাছেই আছে, আমার কাছে যেন আমি স্বর্গীয় সুখ পাচ্ছি, যেন স্বর্গটাকে আমি পেয়ে গেছি। Thus leaned she and lingered, সে ওপরে উঠে লিন করেছে মানে একটু স্টুপ করেছে, একটু ঝুঁকে ওঠার চেষ্টা করছে, লিন্ড she মানে একটু উঠে ঝুঁকে ওঠার চেষ্টা করছে, and lingered মানে কি, she lingered মানে she paused with hesitation, এখানে বোঝানো হচ্ছে paused with hesitation মানে সে কি করছে, সে যেন ওয়েট করছে, মানে সে একটু ধাতস্থ হচ্ছে, উঠে যেন স্পিকার মানে তার লাভারের হয়তো কিছুক্ষণের জন্য লাভারের শরীরের উপরে একটু হেলান দিয়ে বা একটু ঝুঁকে গিয়ে একটু সাপোর্ট নিয়ে কিছুক্ষণের জন্য একটু ওয়েট করছে, পজ করছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য ফিলিং দ্যাট দ্য লাভার ইজ এনজয়িং। বলছে আমার কাছে মনে হচ্ছে দিস ইজ দ্য হেভেনলি মোমেন্ট দ্যাট আই অ্যাম এনজয়িং। তাই বলছে দাস লে শি আ মোমেন্ট অন মাই ব্রেস্ট, জয় অ্যান্ড ফিয়ার, আমি কি বলবো, আনন্দ বলবো না ভয় বলবো, দুটোই একসঙ্গে কাজ করছে। আনন্দ কিসের, যে আই এম গেটিং ইট, ভয় কিসের, এটাকে হারিয়ে ফেলার ভয়, কারণ যাকেই তুমি ভালোবাসবে, যেটাই তুমি ভালোবাসবে সেটাকে হারিয়ে ফেলার ভয়টাও সাথে সাথেই ঘুরে বেড়াবে। তাই বলছে দাস লে শি আ মোমেন্ট অন মাই ব্রেস্ট, কিছুক্ষণের জন্য সে ঘোড়ার পিঠে উঠতে গিয়ে আমার বুকের মধ্যে একটু মাথা দিয়ে রেস্ট করছে, চুপ করে মাথা দিয়ে শান্ত হয়ে চুপ করে বসেছিল। সো দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট দ্যাট আই হ্যাড বিন লঙ্গিং ফর। দেখব যে সেলেস্টিয়াল অ্যান্ড নেচারের ইমেজেসগুলোকে আমরা দেখতে পারি, ইমেজেরই আছে এখানে, মুনস, ইভিনিং স্টার, এই সমস্ত দেখতে পাচ্ছি, সানসেট, মুনরাইজ, স্টার শাইন, এই সমস্ত সব কিছুকে আমরা বলবো এই সেলেস্টিয়াল অ্যান্ড ন্যাচারাল ইমেজেসটা এখানে আছে। সো দিস ইজ ওয়্যার উই ক্যান সে দ্যাট দেয়ার ইজ ইমেজারি, ঠিক আছে। সো হিয়ার উই ক্যান সে ইমেজারি আছে। কি আছে এখানে, আমরা এখানে দেখতে পারলাম ইমেজারি। কোথায় ইমেজারি আছে, চোখের সামনে ছবির মতন ভেসেছে, অনেকগুলো জায়গায় আমাদের ইমেজারি আসছে। এক তো দেখলাম আমরা ন্যাচারাল সেলেস্টিয়াল ইমেজারি, তারপরও আমরা দেখতে পারি এখানে দ্য ওয়ে দ্য মিস্ট্রেস ওয়াজ লিনিং অন দ্য ব্রেস্ট অফ দ্য লাভার, সেটাও ইমেজারি। আচ্ছা, এখানে আমরা আরেকটা বলতে পারি, এখানে মেটাফোর আছে, যখন আমরা সেই ওয়েস্টার্ন ক্লাউডের সাথে আমরা স্কাইয়ের কথা বলছি, ব্লেসিংসের কথা বলছি, এই সব কিছু কোন জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে, রিপ্রেজেন্ট করছে হিজ লাভ বা দ্য বিউটি, সব কিছুকে এটা মেটাফোর। এই যে হেভেনলি লাইটসের কথা বলা হচ্ছে না, হেভেনলি লাইটসের কথা বলা হচ্ছে, সেই মুনরাইজ, স্টার শাইন, হেভেনলি রাইজ। এই হেভেনলি রাইজটা হচ্ছে একটা কি বোঝানো হচ্ছে এখানে, একটা পোয়েটের ইমোশনাল অ্যাওয়েকেনিং, ইমোশনাল অ্যাওয়েকেনিং তাকে বোঝাচ্ছে। সে একবার মানসিকভাবে ভেঙে পড়লেও সে মনের থেকে আবার যেন ইমোশনালি হি ইজ গেটিং জাস্ট হি ইজ স্ট্রেংথেনিং হিমসেলফ আপ, সেখানে আমরা এটাকে উই ক্যান সে দ্যাট দিস ইজ আ সিম্বলিজম উই ক্যান সে হিয়ার। জিনিস দেখো এখানে যে জয় অ্যান্ড ফিয়ার, এই দুটো যেন অপোজিট জিনিসকে, অপোজিট আনন্দ আর ভয় দুটোকে পাশাপাশি রাখা, এবং দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অক্সিমোরন। এটা হচ্ছে একটা লিটারারি ডিভাইস দ্যাট উই ক্যান সি, অক্সিমোরন। এবার থার্ড স্ট্যান্ডাতে দেখো, বলছে দেন উই বিগ্যান টু রাইড, নাও দেয়ার জার্নি হ্যাজ স্টার্টেড। Then we began to ride, my soul smoothed itself out a long cramped scroll. যে কিছু কিছু কাগজ আমরা টাইটলি মুড়িয়ে রাখি, তাই না, টাইটলি মুড়িয়ে রাখি, যখন ওটাকে খুলি একদম কুঁচকে যায়, তো সেই কথা এখানে বোঝানো হচ্ছে। লং ক্র্যাম্প স্ক্রলের কথা বলা হচ্ছে, মানে হচ্ছে টাইটলি একটা কার্লড পিস অফ পেপার। কি মানে এটা, টাইটলি কার্লড পিস অফ পেপার, পিস অফ পেপার, টাইটলি কার্লড পিস অফ পেপার।
তাই বলছে লং ক্র্যাম্প স্ক্রল স্মুথ ইটসেলফ আউট আ লং ক্র্যাম্প স্ক্রল ফ্রেশনিং অ্যান্ড ফ্ল্যাটারিং ইন দ্য উইন্ড। কার কথা বলছে? কোন জিনিসটাকে বলা হচ্ছে টাইটলি কার্লড পিস অফ পেপার? বলছে আমার সোল, আমার স্পিরিট। মানে কেন? কারণ অনেক দিন ধরে মনে খুব ইচ্ছে ছিল যে তাকে আমি তার সাথে থাকবো, তার সাথে আমি বাকি জীবনটা কাটাবো। তো এই যে ভাবনাটা আমার মনের মধ্যেই চাপা ছিল অনেক দিন ধরে, আজকে আমার চাপাটা, আমার মনের ভাবনাটাকে যখন আমি বহিঃপ্রকাশ করেছি তখন যা পাওয়ার আমি পেয়েছি। যখন আমি রিজেকশন পেয়েছি তারপর আমি রিকোয়েস্টটা করেছি, রিকোয়েস্ট করার পরে লাস্ট ফ্রাইডে সেটা আমি অ্যাকসেপ্ট করেছি আমার মিস্ট্রেস। তো চলো অন্তত এবার তো ভাবি আমার ভেতরে যে দুমড়ে মুচড়ে থাকা যে মনের আশাটা, ওটাকে অন্তত কিছুক্ষণের জন্য খুলে দিই। তো ওই আশাটাই এখানে হচ্ছে লং ক্র্যাম্প স্ক্রোল। আমার স্পিরিটটাও, আমার সোলটাও যেন এইভাবে চেপেছিল, কুঁচকে ছিল। হ্যাঁ, তাই বলছে স্মুথ ইটসেলফ আউট। আমার সোল যখন আমি লাস্ট রাইডটা এনজয় করছি মনে হচ্ছে আমার ভেতর থেকে, অন্তর থেকেও যেন আমি অনেক রিল্যাক্সড বোধ করছি। স্মুথ ইটসেলফ আউট আ লং ক্র্যাম্প স্ক্রল। কি লং ক্র্যাম্প স্ক্রল? আমার যে ভেতরের, আমার যে অন্তর্নিহিত যে আশাটা ছিল সেটা স্ক্রলড হয়েছিল, কুঁচকে ছিল, সেটাও যেন খুলে গেল। বলছে ঘোড়ার পিঠে করে যাচ্ছি, সুন্দর হাওয়া চলছে, দুজনে মিলে সুন্দরভাবে দুজনে মিলে এগিয়ে যাচ্ছি। ফ্রেশনিং অ্যান্ড ফ্ল্যাটারিং ইন দ্য উইন্ড। যখন আমরা ঘোড়ার পিঠে করে যাব তখন হাওয়াটা কি করবে? আমাদের চুলগুলোকে উড়িয়ে নেবে, মুখের মধ্যে হাওয়া বা বাতাসটাকে আমরা যখন অনুভব করব। বলছে এই যে লং ক্র্যাম্প স্ক্রল যেটা কুঁচকে ছিল সেটা ধীরে ধীরে যেন মনে হচ্ছে খুলে যাচ্ছে। সেই ফ্রেশনিং একটা এয়ার, সেই সুন্দর একটা হাওয়া যেন সেই আমাকে ফ্ল্যাটার করছে মনের মধ্যে। আমাদের কি হয় যখন কোনো কিছু কুঁচকে থাকে, হাওয়া দিয়ে কী হয় সেটা আস্তে আস্তে খুলে যায়। বলছে ঠিক তেমনই আমরা যখন ঘোড়ার পিঠে যাচ্ছি মনে হচ্ছে সেটাই যেন আমার মনটাকে, যেন ওটা আমার ভেতরে যেই চাপা যেই আশাটা ছিল সেটাও যেন এখন একটা আনন্দ পাচ্ছে, খুলে গেছে। ঠিক আছে? বলছে পাস্ট হোপস অলরেডি লে বিহাইন্ড। যে পুরনো যেই আমার আশাগুলো আছে সেগুলো গেছে, পেছনেই আছে। এখন যেই ভাবনাটা, নতুনভাবে সেটাকে দেখছি, নতুনভাবে আমি উপলব্ধি করছি, নতুনভাবে সময়টাকে আমি উপভোগ করছি। হোয়াট নিড টু স্ট্রাইভ উইথ আ লাইফ অরি। অরি মানে কি? অরি মানে হচ্ছে কোনো কিছু যখন তোমার ডিস্টর্টেড। হোয়াট নিড টু স্ট্রাইভ, কি লাভ, কি লাভ উইথ আ লাইফ অরি। যেই লাইফটা ডিস্টর্টেড, যেই লাইফটা ভুল পথে চলছে, সেটাকে নিয়ে চেষ্টা করে আর কি হবে? তাকে নিয়ে ভেবে আর কি হবে? হ্যাড আই সেড দ্যাট, হ্যাড আই ডান দিস, যদি হয়তো আমি এটা না করে যদি ওটা বলতাম তাহলে হয়তো আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট হয়ে যেতে পারতো, বা এই না করে যদি আমি ওটা করতাম তাহলে হয়তো সব কিছু পজিটিভ হতো। কি হবে এগুলো ভেবে? হ্যাড আই সেড দ্যাট, হ্যাড আই ডান দিস, সো মাইট আই গেন, আমি ওই কাজটা করলে হয়তো আমি এটা পেতে পারতাম, সো মাইট আই মিস, বা ওই কাজটা করলে হয়তো আমি ওই জিনিসটা হারিয়ে ফেলতে পারতাম। এখন এগুলো ক্যালকুলেশন করে কি হবে? কি করলে কি হতো, কি না করলে কি হতো না, এগুলো ক্যালকুলেশন করে আর কি হবে এখন? তাই বলছে মাইট শি হ্যাভ লাভড মি, হয়তো সে আমায় ভালোবাসতেও পারতো, আবার জাস্ট অ্যাজ ওয়েল শি মাইট হ্যাভ হেটেড। ঠিক একই রকমভাবে আমি আমার যেই কাজটা আমি ভাবছি এটা করলে হতো ভালো, হয়তো উল্টোটা হতে পারতো, সে হয়তো আমাকে হেট করতো, সে হয়তো আমাকে তার জন্য হয়তো আরও বেশি ঘৃণা করতে পারতো। আজকে সে অন্তত আমার সাথে শেষ রাইডের জন্য, লাস্ট রাইডের জন্য রাজি হয়েছে, হয়তো এমন কিছু করলে হয়তো সে আর সেটাও পেতো না, সেটাও রাজি হতো না। তো এগুলো ক্যালকুলেশন করে আর কোনো লাভ নেই, সেটাই এখানে স্পিকার বলতে চাইছেন। হু ক্যান টেল, কে বলতে পারে কি হতে পারতো, কোনটা করলে কি হতে পারতো। ওয়ের হ্যাড আই বিন নাও ইফ দ্য ওয়ার্স্ট বিফেল। যদি ওয়ার্স্ট মানে কি, সবচাইতে খারাপটা, সবচাইতে খারাপটা, বলে কি হতো তাহলে যদি সবচেয়ে খারাপটা হতো? সবচাইতে খারাপটা কি? সবচাইতে খারাপটা হলো লাস্ট রাইডের জন্য যদি বিলাভেড রাজি না হতো, তাহলে কি হতো? আমার তো একদম মনটা ভেঙে যেত। অ্যাটলিস্ট আমার কাছে তো এখন এই মেমোরিটা আছে, এটাকে নিয়েই আমি থাকি। অ্যান্ড হেয়ার উই আর রাইডিং শি অ্যান্ড আই। এই যে দেখো দুজনে মিলে আমরা রাইড করছি, শি অ্যান্ড আই, একসঙ্গে দুজনে রাইড করছি। তো এই যে একটা জায়গা দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে স্পিকার ইজ ভেরি অপটিমিস্টিক। He is trying to justify his own cause, he is trying to justify his own situation. এখানে কিছু লিটারেরি ডিভাইসেস আছে দেখো। এই যে সোলটাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? লং ক্র্যাম্প স্ক্রল। সোলকে লং ক্র্যাম্প স্ক্রলের সাথে যে কম্পেয়ার করা হয়েছে, দিস ইজ আ মেটাফর, দিস ইজ আ মেটাফর। Freshening and flattering, example of alliteration. Alliteration বলতে কি হচ্ছে? প্রথম যে লেটারটা হচ্ছে রিপিটিশন হচ্ছে কনসোনেন্ট। বলছে হ্যাড আই সেড দ্যাট, হ্যাড আই ডান দিস, মাইট শি হ্যাভ লাভড মি। এই যে এখান থেকে যে প্রশ্নটা করেছে, দিস ক্যান বি সেড অ্যাজ আ রেটরিক্যাল কোয়েশ্চেন। একটা প্রশ্নের মতন করেছে, যে প্রশ্নটার উত্তর তার জানা আছে, হি ইজ নট ওয়েটিং ফর দ্য অ্যান্সার।
বাট হি হ্যাজ আস্কড আ কোয়েশ্চেন, কিসের জন্য? সেটা বোঝাবার জন্য, তার মনের ভাবটাকে বলার জন্য। সো এটা হচ্ছে রেটরিক্যাল কোয়েশ্চেন। ঠিক আছে, একটা দেখতে পারি লাভ ভার্সেস হেট, এই দুটোর মধ্যে যখন বলা হচ্ছে যে কি হতো, এই যে একটা শি মাইট হ্যাভ হেটেড, শি কোনটা করলে সে আমায় ভালোবাসতো, কি করলে আমাকে হেট করতে পারতো, এখানে দুটো আইডিয়াকে পাশাপাশি রাখা হয়েছে, লাভ ভার্সেস হেট, অ্যান্ড দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান্টিথেসিস। আমরা জানি যখন দুটো অপোজিট ওয়ার্ডকে পাশাপাশি রাখা হয় তখন ইট ইজ অ্যান এক্সাম্পল অফ অক্সিমোরন, আর যখন টু ডিফারেন্ট আইডিয়াজ আর প্লেস সাইড বাই সাইড দ্যাট ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান্টিথেসিস। একটা জিনিস আমরা সিম্বলিজম দেখব, কি সিম্বলিজম দেখব? এই যে ওদের রাইড, হিয়ার উই আর রাইডিং, এই যে রাইডিং, এই রাইডিংটাকে, এই রাইডের সিম্বলিজম কি? রাইড মানে অ্যাকচুয়ালি কি বোঝায়? রাইড হচ্ছে জার্নি অফ লাইফ, জার্নি অফ লাইফ, এটা হচ্ছে সিম্বলিজম। ঠিক আছে, আর এখানে একটা কন্ট্রাস্টও বোঝানো হচ্ছে, কন্ট্রাস্ট বিটুইন হোয়াট? সাকসেস অ্যান্ড ফেলিয়ার। লাভার বলছেন ফেল আই অ্যালোন ইন ওয়ার্ডস অ্যান্ড নিডস, বলছে শুধু কি আমি কথায় বা কাজে কি হেরে গেছি? পৃথিবীতে তো সবসময় এটা হচ্ছে, এটা তো অহরহ হচ্ছে, সকলেই চেষ্টা করে, কতজনে একবারে সাকসেসফুল হয়, তাই না? আমরা বলি ফেলিয়ার ইজ দ্য পিলার টু সাকসেস, তার মানে সকলে একবারে সাকসেসফুল হবে তার কোনো মানেই নেই। তো আমি কি একা মাত্র মানুষ যিনি নাকি ফেল হয়ে গেছি আমার কথায় বা আমার কাজে? বলছে না, ফেল আই অ্যালোন ইন ওয়ার্ডস অ্যান্ড ডিডস, শুধু কি আমি? ওয়াই? অল মেন স্ট্রাইভ অ্যান্ড হু সাকসেস, বলছে প্রতিটা মানুষই তো চেষ্টা করে, অল মেন স্ট্রাইভ মানে everyone কি করে? দে স্ট্রাইভ মানে কি? দে ট্রাই হার্ড। অল মেন স্ট্রাইভ অ্যান্ড হু সাকসিডস, কতজনে পায়, কতজন সাকসেসফুল হয়? We rode, it seemed my spirit flew. দেখো এই যে আমরা দুজনে একসঙ্গে ঘোড়ার পিঠে করে রাইড করে যাচ্ছি, আমার মনে হচ্ছে আমার যে স্পিরিট, আমার যে ভেতরের অন্তরাত্মা, মনে হচ্ছে এটাও যেন উড়ে বেড়াচ্ছে, মনটা এত ফুরফুরে মেজাজ, বলে না, খুব আনন্দে। তাই বলছে it seemed my spirit flew, saw other regions, cities new. আমি যখন তার সাথে ঘোড়ার পিঠে করে যাচ্ছি, আমি তখন নতুন নতুন শহর দেখছি, নতুন নতুন জায়গা দেখছি, নতুন নতুন সিটি দেখছি। এখন কথা হচ্ছে এই যে কথাটা it seemed my spirit flew, saw other regions, cities new, বলছে নতুন নতুন শহর, নতুন নতুন জায়গা, নতুন নতুন সব কিছু দেখছি। এই কথা মানেটা কি? এখানেও কিন্তু কবি তার মানে এখানেও স্পিকার তার মুডের কথা বলছে। যখন আমরা ভীষণ আনন্দে থাকি তখন আমাদের অনেক সময় মনে হয় যে একটা ভালো একটা মুহূর্ত, সেই সময় সব কিছুই আমাদের কাছে মনে হয় ভালো, সব কিছুই আমাদের কাছে সুন্দর মনে হয়। তো এখানে যেহেতু স্পিকার এখানে তার বিলাভেডের সাথে, তার মিস্ট্রেসের সাথে ঘোড়ার পিঠে করে একসঙ্গে সওয়ারি করছে, তো তার মনে হচ্ছে সেই পুরনো জায়গাটা পুরনো থাকলেও তার কাছে মনে হচ্ছে আবার যেন নতুন বলে মনে হচ্ছে, কারণ এটা একটা তার কাছে নতুন একটা আশা, তার কাছে সব কিছুই তার চোখে যেন মনে হচ্ছে নতুন, নতুন একটা আনন্দ, নতুন একটা পৃথিবী, নতুন একটা ভরসা এবং নতুন একটা আশা নিয়ে যেন সে চলছে। তাই তার মনে হচ্ছে ইট সিমড মাই স্পিরিট ফ্লিউ, সো আদার রিজিয়ন, সিটিজ নিউ, সব কিছু মনে হচ্ছে নতুন। as the world rushed by on either side, যখন ঘোড়ার পিঠে করে যাচ্ছে, যেমন আমরা যখন গাড়িতে করে যাই আমাদের চারিদিকে সমস্ত কিছু, আমাদের গাড়ি এগিয়ে যায় কিন্তু আমাদের মনে হয় সব কিছু যেন পেছনে ছুটে ছুটে চলে যাচ্ছে, জানালার থেকে বাইরের দিকে তাকালে মনে হয়। তো ওটাই বলছে as the world rushed by on either side, আমার মনে হচ্ছে যেন পৃথিবীটা যেন ছুটে চলে যাচ্ছে, আমি শুধু যাচ্ছি আর পৃথিবীটা যেন ছুটে ছুটে পিছন দিয়ে সব চলে যাচ্ছে, মানে they are now just on the horse's back. As the world rushed by on either side, I thought all labor yet no less bear up beneath their unsuccess. আমি তখন ভাবলাম যে কবি তখন মানে স্পিকার তখন কল্পনা করে যাচ্ছেন। কল্পনা কি করছেন উনি কল্পনা করছেন all labor, তখন উনি মনে মনে ভাবছেন, উনি বারবার কল্পনা মানে উনি সবসময় নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করছেন, উনি মনে করছেন যে এই মুহূর্তটাই আমার কাছে সবচাইতে সুন্দর মুহূর্ত, মানে হি ইজ ভেরি পজিটিভ ইন এভরি ওয়ে, উই ক্যান সি দ্যাট। বলছে আই থট অল লেবার ইয়েট নো লেস বিয়ার আপ বিনিথ দেয়ার আনসাকসেস, বলছে আমাদের কিন্তু এমনটা অনেকই হয়, অনেক পরিশ্রম, সবাই কাজ করে, কিন্তু ইয়েট নো লেস বিয়ার আপ বিনিথ দেয়ার আনসাকসেস, কিন্তু আমরা অনেক সময় প্রত্যেকটা লেবারের পেছনে যে আনসাকসেসটা থেকে যায় সেটার কথা হয়তো আমরা অনেক সময় খেয়ালই করি না, আমরা অনেক সময় দেখি না। সব কিছুই লেবার দেওয়া হয়, মানে সব কিছুই কাজ করা হয়, অ্যাকশন হয়, বাট কতগুলো অ্যাকশন আর সাকসেসফুল হয় সেটাই বোঝানো হচ্ছে, অনেকগুলোই আনসাকসেসফুল রয়ে যায়, সেটা হয়তো আর আমাদের চোখেই পড়ে না অনেক সময়। এবার উনি বোঝানোর চেষ্টা করছেন যে অ্যাটলিস্ট উনি যেটা চেয়েছিলেন সেটা উনি
উনি পেয়ে গেছেন, সেই দিক দিয়ে উনি সাকসেসফুল। কি চেয়েছিলেন? লাস্ট রাইট। হ্যাঁ, এটা সত্যি যে উনি তার লাভ প্রপোজালটা তার রিজেক্টেড হয়ে গেছে, কিন্তু উনি ওটাকে এখন প্রায়োরিটি দিচ্ছেন না, উনি এখন সেটাকে ইম্পর্টেন্স দিচ্ছেন না। উনি বলছেন আমার কাছে স্মৃতিটুকু তো রয়ে গেছে, থাক না, সেই স্মৃতিটাই থাক আমার কাছে। তাই বলছে, I thought all labor yet no less bear up beneath their unsuccess. Look at the end of work, contrast the petty done, the undone vast. বলছে ভালো করে একটু দেখো, look at the end of work, যে কোনো কাজ যেই করুক না কেন, যে কোনো স্কিলফুল পার্সনও যদি তার কোনো কাজ করে, সেই কাজটাকে পুরোটা দেখার পরে শেষে গিয়ে তুমি বিচার করো, শেষে গিয়ে তুমি জাজমেন্ট করো, তুমি শেষে গিয়ে যদি তুমি দেখো, হিসেব নিকেশ করো, তাহলে তুমি দেখবে তোমার কাছে একটা কন্ট্রাস্ট চোখে আসবে, একটা কন্ট্রাডিক্টরি একটা ইমেজ চোখে আসবে। কিসের কন্ট্রাস্ট ইমেজ আসবে? বলছে দ্য পেটি ডান উইথ দ্য আনডান ভাস্ট। পেটি মানে কি? পেটি মানে স্মল, পেটি মানে স্মল, আর ভাস্ট মানে এখানে কি? অনেক বোঝানো হচ্ছে। তাহলে কোনটাকে স্মল, কোনটাকে বোঝানো হচ্ছে? আনডান ভাস্ট মানে কি? আনডান মানে যেটা হচ্ছে আনঅ্যাকমপ্লিশড, সরি, তো আনডান মানে এখানে কি বলছি আমরা? ডান মানে হচ্ছে অ্যাকমপ্লিশড, আর আনডান মানে কি হচ্ছে? আনঅ্যাকমপ্লিশড, যেটা হয়নি, করা হয়নি এখনো। তার মানে এখানে উনি কি বলছেন? তুমি যদি যে কোনো কারো যদি তুমি কাজের দিকে নজর দাও, খেয়াল করো তারা জীবনে কি করেছেন, দেখবে তারা সারা জীবনে যতটা তারা করতে পারতেন তার শুধু অল্প সামান্য কিছুই তারা করতে পেরেছেন, পেটি ডান। পেটি মানে স্মল অ্যামাউন্ট অফ ওয়ার্ক অনলি দে হ্যাভ ডান অ্যান্ড দে হ্যাভ বিন সাকসেসফুল ইন ডুইং দ্যাট। সেটার সাথে কন্ট্রাস্ট কি করছে? বলছে এখনও তাদের অনেক কিছু করা বাকি। কি করা বাকি? ভাস্ট জিনিস এখনও লেফট ওভার, আনডান হয়ে আছে, উইচ ইজ আনঅ্যাকমপ্লিশড, এখনও সেটা করা হয়নি। তাহলে প্রত্যেকটা মানুষের জীবনেই এমনটা আছে। উনি এটা বোঝাতে চাইছেন যে জীবনটা আমাদের যতটুকু স্প্যান, তার মধ্যে আমরা অনেক কিছুই করতে পারতাম, কিন্তু আমরা সকলে সব কিছু করতে পারি না। দেখা যায় আমরা যতটুকু করি শুধুমাত্র সামান্য কিছুই আমরা করে থাকি, আর বহুত কিছু আমাদের এখন অবধি করা বাকি থেকে যায়। তাহলে আমার জীবনেও যদি দেখি সারা জীবন নাই বা থাকলাম, আমি আমার মিস্ট্রেসের সাথে থাকতে পারলাম, অ্যাটলিস্ট কয়েকটা রাইড তো তার সাথে করেছি, আর এখন আমি এনজয় করছি লাস্ট রাইড উইথ মাই মিস্ট্রেস। তো এটা তার পেটি ডান হলেও দেখা যাচ্ছে কন্ট্রাস্ট করছে সেই আনডান ভাস্ট, তার বিলাভেডের সাথে না থাকতে পারা, বাকি জীবনটা তার সাথে না কাটাতে পারা, তার থেকে মনে হচ্ছে এই কাজটাও তার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি প্রায়োরিটি রাখছে। This present of theirs with the hopeful past, I hoped she would love me. Here we write, বলছে this present of theirs with the hopeful past, বলছে হোপফুল পাস্ট। প্রত্যেকটা মানুষেরই জীবনে পাস্টে অনেক আশা থাকে। আমরা ছোটোর থেকে যখন বড় হই বা বড় করি সন্তানদেরকে, অনেক রকম আশা নিয়ে বড় করি আমরা, বা আমরা ভাবি এরা বড় হয়ে অনেক কিছু হবে, বা আমরাও আমাদেরকে নিয়েও আমাদের বাবা মায়েরা ঠিক একই রকম আশা নিয়ে অনেক কিছু করব। বাট আমরা হয়তো কেউ কিছু করতে পারি, হয়তো অনেকেই অনেক কিছু করতে পারি, আবার অনেকেই হয়তো বিশেষ অনেক রকম কারণের জন্য অনেক কিছু করে উঠতে পারি না। তো এই যে জায়গাটা, আমাদের অনেক রকমের হোপফুল পাস্ট থাকে, সকলেরই পাস্ট অনেক হোপফুল থাকে। যেমন এখানে স্পিকারেরও পাস্ট অনেক হোপফুল ছিল, দ্যাট হি উইল বি পাসিং দ্য রেস্ট অফ হিজ লাইফ উইথ হিজ মিস্ট্রেস, উইথ দ্য পার্সন হুম হি লাভস দ্য মোস্ট। কিন্তু সেই হোপফুল পাস্টটা কি হচ্ছে? দিস প্রেজেন্ট অফ দেয়ার্স উইথ দ্য হোপফুল পাস্ট, সেটাকে কন্ট্রাস্ট, এখানে কন্ট্রাস্ট করার কথা বলা হয়েছে। একবার কিসের কন্ট্রাস্ট করা হয়েছে? পেটি ডান উইথ দ্য আনডান ভাস্ট। আরেকটা কিসের সাথে কন্ট্রাস্ট করা হয়েছে? এই যে বর্তমান সময়কে তাদের আশায় ভরা যে অতীত, তার সাথে কন্ট্রাস্ট করার কথা বলা হয়েছে। বলছে যা আমরা ভাবি তা সবসময় হয় না, যা আমরা করতে পারি তা আমরা করে উঠতে পারি না। তো অনেক কিছুই আমাদের জীবনে নিশ্চিত নয়। তো নিশ্চিত যদি না থাকে, তাহলে চলো বর্তমান নিয়ে বেঁচে থাকি, বর্তমানে যা পাচ্ছি সেটাকেই বুঝতে হবে যে আমরা পাচ্ছি। অতীতে অনেক কিছুই, অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল, সব কিছু হয়তো পূরণ হচ্ছে না, নাও হতে পারে ভবিষ্যতে। তো যেটা পাচ্ছ সেটা নিয়েই আনন্দে মেতে থাকো, সেটাই বলছে। আই হোপড শি উড লাভড মি। আমি তো অনেক আশা নিয়েছিলাম। আমি কি আশা নিয়েছিলাম? যে সেও আমায় ভালোবাসবে। আমি যখন তাকে আমার ভালোবাসার কথা জানাবো, সেও আমায় উল্টো সেই ভালোবাসাটা জানাবে। আই হোপড শি উড লাভ মি। কিন্তু সেটা তো আর হয়নি। এখানে আর সেটা বললো না, কিন্তু সেটা তো আর এখানে হয়নি। না হয়েছে নেই,
কিন্তু দেখো কি পেয়েছি, হেয়ার উই রাইড, দুজনে একসঙ্গে ঘোড়ার পিঠে করে যাচ্ছি, তো কিছু তো পেলাম। এটাই হচ্ছে বোঝানো, অনেক বড় স্বপ্ন ছিল, পেলাম শুধু কিছুটা। ঠিক আছে, পুরনো অনেক আশা ছিল, বর্তমানে কিছুটা পেয়েছি, বাট কিছুটা তো পেয়েছি, কিছু না থাকার থেকে তো সেটাও ভালো। এটাই কবি এখানে বোঝাবার চেষ্টা করেছেন। এখানে একটা দেখো, এই যে প্রশ্নটা করেছে না, ফেল আই অ্যালোন ইন ওয়ার্ডস অ্যান্ড ডিডস, এটাও কিন্তু এক্সাম্পল অফ রেটরিক্যাল কোয়েশ্চেন। ঠিক আছে, why all men strive and who succeeds, এই পুরোটাই দুটোই রেটরিক্যাল কোয়েশ্চেন্স এখানে দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এবার আমরা যাচ্ছি নেক্সট। হোয়াট হ্যান্ড অ্যান্ড ব্রেন ওয়েন্ট এভার পেয়ার্ড, এমন কোথায় হয়েছে যেখানে হ্যান্ড আর ব্রেন ওয়ার্কড টুগেদার, What hand and brain went ever paired, এমনকি কোথাও দেখেছো, কোথায় আর এমনটা হয়েছে যেখানে হ্যান্ড আর ব্রেন হ্যাভ বিন ওয়ার্কিং টুগেদার ইন হারমোনি? সব সময় কিন্তু সেটা হয় না। এগুলো সমস্ত রেটরিক্যাল কোয়েশ্চেন্স। দেখো, হোয়াট হার্ট alike conceived and dared, কোথায় এমনটা হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে হোয়াট হার্ট alike conceived, এমন কোন জিনিসটা আছে যেটা মনে যা চেয়েছিল সেটাই পেয়েছে, কনসিভ করেছে মানে সেটাকেই পেয়েছে, সেটাই সাহস করেছিল এবং সেটাই পেয়েছে। কোথায় সেটা হয়েছে? সবসময় কি সেটা দেখা যায়? মনে আমি যা ভাবলাম, যেটা সাহস করে এগোলাম, কিন্তু সেটা যে সবসময় আমি সাকসেসফুল হবো তা তো নয়। হোয়াট অ্যাক্ট প্রুভড অল ইটস থট হ্যাড বিন, কোন কাজটা দিয়ে বোঝা যাবে যে এই কাজটা যে চিন্তাভাবনার ফলপ্রসূ বা চিন্তাভাবনার যে ফল হিসেবে এই কাজটা হয়েছে সাকসেসফুলি, কি করে বুঝবে তুমি? তুমি অনেক কিছুই ভেবে থাকতে পারতে, কিন্তু এখন যেই কাজটা হয়েছে, যা কিছু ভেবেছিলে ঠিক তারই যে একটা ইমেজ, তারই যে একটা ফল হিসেবে তুমি পেয়েছো, সেটা কি আর বলা যায়? সেটা কি আর হয় সব সময়? এখানে স্পিকার বলতে চাইছেন সবসময় হয় না, যা ভাববে তা হবে না, যা ইমাজিন করছো, যা চিন্তা ভাবনা করছিল তা সেটা হবে না। হোয়াট উইল বাট ফেল দ্য ফ্লেশলি স্ক্রিন, না, হোয়াট অ্যাক্ট প্রুভড অল ইটস থট হ্যাড বিন, এটা তো বোঝাই গেল। তো what will but felt the fleshly screen, fleshly screen বলতে এখানে কি বোঝানো হচ্ছে? fleshly screen মানে কি বোঝানো হচ্ছে? our physical body, the physical bodyর কথা বলা হচ্ছে। what will but felt, will মানে এখানে আমার আশা, চাহিদা, স্বপ্ন, ভাবনা, ইচ্ছে, তাই বলছো হোয়াট উইল বাট ফেল্ট দ্য ফ্লেশলি স্ক্রিন। এমন তো সমস্ত উইল কি আর এমন কি আছে যে কোনো উইলটা শেষ অবধি, বাট ফেল্ট মানে উইচ হ্যাজ নট ফেল্ট, এটা একটা স্টাইল অফ রাইটিং, যেখানে হোয়াট উইল বাট ফেল্ট, এমন কোন আশা বা স্বপ্ন আছে যেটা ফ্লেশলি স্ক্রিনটাকে ফিল করেনি। মানে সমস্ত আশা তুমি করো, একটা মানুষই তো আশা করছে, এবং প্রত্যেকটা মানুষকেই তো মৃত্যুমুখী হতে হয়, মরতে হয়, তাই না? মানে প্রত্যেকটা মানুষেরই জীবনটাতে শেষ হয়ে যায় এক সময়। তাহলে বলছে এমন কি কোনো আশা আছে যেই আশা মৃত্যুকে বা যেই আশা শরীরের যে প্রেজেন্সটাকে বুঝে ওঠেনি, ফ্লেশলি স্ক্রিনটাকে ফিল করেনি, ফ্লেশলি স্ক্রিন মানে ফিজিক্যাল বডির যে আমি যে আছি এটাকে ফিল করেনি, এমন কোনো আশা আছে? মানে প্রত্যেকটা আশাই একসময় গিয়ে শেষ হয়ে যায় যখন সেই শরীরটা আর থাকে না। এটাই বলছে সব কিছুরই একটা এন্ড আছে, সব কিছুরই একটা শেষ আছে। শুধু তাই নয়, সব কিছু যে সাকসেসফুলি গিয়ে ফুলফিলড হয় তারও কোনো মানে নেই। এগুলো উনি প্রশ্নগুলো করে যাচ্ছেন, এই প্রশ্নের মধ্যে দিয়ে উনি বোঝাতে চাইছেন যে সকলেই সবভাবেই জীবনে ফেলিয়ার কিন্তু আসতেই পারে। আমরা সবসময় এটা ভাবতে পারি না, সব কিছুতেই শুধু সাকসেসই শুধু কল্পনা করতে পারি না, ফেইলিয়ারকেও আমাদের মেনে নিতে হয়। বলছে দেখো, উই রাইড অ্যান্ড আই সি হার বসম হিভ, আমি ওর সাথে রাইড করছি, আমি আমার মিস্ট্রেসের সাথে ঘোড়ার পিঠে করে যাচ্ছি, অ্যান্ড আমি দেখতে পাচ্ছি তার বসম, তার চেস্ট, তার ব্রেস্টটা, ইট ইজ হিভিং, সে লম্বা লম্বা নিঃশ্বাস ফেলছেন, এবং সেটাকে আই ক্যান ফিল। There is many a crown for who can reach, এমন তো অনেক ক্রাউন আছে। ক্রাউন বলতে এখানে কি বোঝানোর কথা হচ্ছে? যে কোনো রকমের ক্রাউন বলতে এখানে কি বোঝানো হচ্ছে? একটা রিকগনিশন বলতে পারি আমরা, শুধু রিকগনিশন নয়, আমরা একটা রিওয়ার্ডও বলতে পারি একটা। তো ক্রাউন বলতে আমাদের যে কোনো কাজ যেটার একটা আমরা পুরস্কৃত হতে পারি, মানে একটা রিকগনিশন পেতে পারি। বলছে দেয়ার ইজ মেনি আ ক্রাউন, প্রচুর ক্রাউন আছে, প্রচুর এমন কাজ আছে যেই কাজটা করলে আমরা রিওয়ার্ড পেতে পারি, অনেক রিওয়ার্ড হতে পারি। হু ক্যান রিচ, ফর হু ক্যান রিচ, কিন্তু কতজনে পায় বলো দেখি?
কতজনে সেই রিকগনিশনটা পায় নিজের জীবনে, কতজনে সেই সাকসেসফুল হয়ে সেই জীবনটাকে যেভাবে ভাবে সেইভাবেই সেই জিনিসটাকে অ্যাচিভ করে, কতজনে। বলছে দেখো, এবার উনি বোঝাচ্ছেন 10 lines as statements life in age। বলছে একজন স্টেটসম্যান কাকে বলা হচ্ছে? আ পারসন হু ওয়ার্কস ফর দ্য স্টেট, হু লাভস হিজ স্টেট, হু লাভস হিজ নেশন। বলে একজন স্টেটসম্যান যে নাকি নিজের দেশের জন্য বাকি সারা জীবনটাকে সে উৎসর্গ করে দেন, তার জীবনেই সম্পর্কে তার যখন মৃত্যু হয়ে যায় তারপরে তার নামটা হয়তো ইতিহাসের বইয়ে শুধুমাত্র 10 লাইন লেখা থাকে। তার জীবনের অনেকগুলো বছর সে উৎসর্গ করেছে দেশের প্রতি তার ভালোবাসার জন্য, তার নেশনের জন্য, তার ভালোবাসার জন্য, নেশনের ডেভেলপমেন্টের জন্য সে তার নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। কিন্তু তার বিনিময়ে সে কী পায়? একটা ইতিহাসের খাতায়, ইতিহাসের কাগজে শুধুমাত্র 10 লাইন তার জন্য লেখা থাকে। মানে উনি যত কিছু করলেন, পেলেন কি? শুধু যৎ সামান্য, একদম অল্প কিছু পেলেন। তার জীবনের প্রায় উনি 70-80 বছর কাটিয়ে দিলেন আর পেলেন শুধু 10টা লাইন। The flag stuck on a heap of bones, a soldier's doing। একজন সোলজার, উনি স্যাক্রিফাইস করছেন নিজের জীবনটাকে দেশের জন্য, দেশের রক্ষার খাতিরে। কিন্তু তারপরে কি হচ্ছে? যখন দেশের জন্য উনি ফাইট করতে করতে উনার মৃত্যু ঘটে যায়, উনি যখন শহীদ হয়ে যান, হি বিকামস আ মার্টার, তখন তাকে কি করা হয়? দেশের পতাকার মধ্যে তাকে জড়িয়ে এনে ফ্ল্যাগ দিয়ে তাকে হিপ অফ বোনস, তাকে ব্যারি করে দেওয়া হয়, কবরের মধ্যে রেখে দেওয়া হয়। তার জীবনের তার কী কৃতিত্ব, তার কী করেছেন, সেটা শুধু ওই কিছু হিপ অফ বোনস সেই কবরের মধ্যে ওই পতাকা দিয়ে জুড়ে লাগিয়ে রাখলো, তা দিয়ে সব কিছু শেষ হয়ে গেল। মানে কাজগুলো কিন্তু আমরা এখানে কখনোই একজন স্টেটসম্যান বা একজন সোলজারের কাজটাকে আমরা ছোট করে দেখছি না। আমরা এখানে স্পিকারের চোখ দিয়ে দেখব, স্পিকারের পার্সপেক্টিভে দেখছি যে স্পিকারের কাজটাও, স্পিকার জীবনে যেটা পেলেও সেটাও প্রায় একই রকম। উনি নিজেকে এইভাবে জাস্টিফাই করতে চাইছেন যে উনি জীবনে লুজার নন, তাহলে উনিও বেশ যা পেয়েছে সেটাও যথেষ্ট। সকলে কি আর পায়? একজন স্টেটসম্যান কি পায়? একজন সোলজার কি পেলেন তার জীবনে? বলে সেই দিক দিয়ে আমি বাকি খারাপটা পেলাম। তাই বলছে হোয়াট অ্যাটনস। অ্যাটনস মানে হোয়াট মেক্স আপ ফর। অ্যাটনস মানে হোয়াট মেক্স আপ ফর। হোয়াট অ্যাটনস, কি হলো, কি হয়? দে স্ক্র্যাচ হিজ নেম অন দ্য অ্যাবে স্টোনস। অ্যাবে স্টোনস বলতে এখানে কি বোঝানো হচ্ছে? গ্রেভ স্টোনসের কথা বলা হচ্ছে। অ্যাবে স্টোনস মানে কি? গ্রেভ স্টোনস, মানে ব্যারি করার পরে যে টুমটা থাকে তার উপরে যে লিখে দেওয়া হয় সেটাকে এখানে অ্যাবে স্টোনস বলা হচ্ছে। এখানে গ্রেভ স্টোনস, অ্যাবে স্টোনস মানে এখানে সেই ওয়েস্টমিনস্টার অ্যাবের কথা বলা হচ্ছে। যে ওয়েস্টমিনস্টার অ্যাবে বলার জন্য এখানে অ্যাবে স্টোনস বলা হচ্ছে। স্টোনস মানে এখানে গ্রেভ স্টোনসের কথা বলা হচ্ছে। So they scratch his name on the Abbey stones, my writing is better by their leave। মানুষে কি করে তখন? তাদেরকে সেই যে গ্রেভ স্টোনের উপরে তাদের একটু কয়েকটা নাম লিখে দিল। এই তো সারা জীবন এত কিছু করার পরে যখন তাদের মৃত্যু হয়ে যায়, তাদেরকে কতজনে আর মনে রাখে? কতটুকু তাদেরকে আমরা মনে রাখতে পারি? বলে সবার থেকে যদি কল্পনা করা যায়, সবার থেকে যদি কম্পেয়ার করা যায়, মাই রাইডিং ইজ বেটার। আমি যে এই যে ঘোড়ার পিঠে করে চড়ছি, ঘোড়ার পিঠে করে যাচ্ছি উইথ মাই বিলাভেড, বলছে সেটা আমার সবার থেকেই মনে হয়। আমি তো অন্তত শেষটুকু সময় আনন্দ করে যাচ্ছি। বাই দেয়ার লিভ, তাদের লিভ, বাই দেয়ার লিভ বলতে এখানে কী বোঝানো হচ্ছে? তাদের কম্প্যারিজনে আমারটা বরং অনেক বেটার। একটা জিনিস দেখবে যে হোয়াট হ্যান্ড, হোয়াট হার্ট, ব্রেন, এগুলো জায়গার মধ্যে কি আছে? এখানে প্যারালালিজম। এটাকে কি বলা হচ্ছে? প্যারালালিজম। প্যারালালিজম এটা একটা লিটারারি ডিভাইস। এই বারবার করে বলা হচ্ছে হোয়াট হ্যান্ড, হোয়াট ব্রেন, হোয়াট হার্ট, হোয়াট অ্যাক্ট, হোয়াট উইল। তো এই সব কিছু সবগুলোকে একটা সমান জায়গায় রাখা হচ্ছে, একটা প্যারালাল একটা দেওয়া হচ্ছে, প্যারালাল একটা পজিশন, একটা স্ট্যাটাস দেওয়া হচ্ছে। অ্যান্ড দিস ইজ অ্যান এক্সাম্পল অফ প্যারালালিজম। এখানে যখন বলা হচ্ছে ফ্ল্যাগ স্টাক অন দ্য হিপ অফ বোনস, এখানে আমরা কি দেখি? ইমেজারি আছে। এই যে সোলজার্স ডুইং এর কথা বলা হচ্ছে, সোলজার্স ডুইং, এখানে কিন্তু এটা একটা আইরনি যে বলছে দ্য ফ্ল্যাগ স্টাক অন আ হিপ অফ বোনস আর সোলজার্স ডুইং। এখানে কিন্তু আমরা আইরনি দেখতে পারি, মানে যে সোলজার্স আর হেয়ার গ্লোরিফাইড আফটার দেয়ার ডেথ, বাট অ্যাট হোয়াট কস্ট? তাদেরকে গ্লোরিফাই করা হচ্ছে কিন্তু কিসের বিনিময়ে? এটাও একটা আইরনি। সোলজার্স
those people who are sacrificing themselves, even the statesmen, এই দুটো জায়গায় কিন্তু আমরা আইরনিকে দেখতে পাই এখানে, ঠিক আছে? এখানে একটা কন্ট্রাস্ট দেখতে পারি। কন্ট্রাস্ট কিসে? কন্ট্রাস্ট কিসে দেখতে পাচ্ছি এখানে? একটা বলছি আমরা ডেথ ইন ওয়ার ভার্সেস জয় ইন রাইড। তো এটা কি? এটা হচ্ছে কন্ট্রাস্ট। উনি এবার থামেননি, সোলজার স্টেটসম্যান সবার কথা বলে উনি থামেননি, উনি এবার চলে আসলেন পোয়েটদের কাছে। বলছে হোয়াট ডাজ ইট অল মিন? পোয়েট, পোয়েট তোমাদের কাছে জিজ্ঞেস করছি, তোমরা এবার বলো দেখি কি বলবে? ওয়েল, ইউর ব্রেইনস বিট ইনটু রিদম, ইউ টেল হোয়াট ইউ ফেল্ট অনলি। তোমাদের ব্রেইনস বিট ইনটু রিদম মানে কি? মানে পোয়েটস ব্রেইনস বিট ইনটু রিদম বলতে কি বোঝানো হচ্ছে? যে ব্রেইনস বিট ইনটু রিদম, ব্রেইন মানে কি? ইয়োর থটস, রিদম মানে ভার্স, কবিতা। তাহলে ব্রেইনস বিট ইনটু রিদম মানে থটস এক্সপ্রেসড ইন ভার্স, ভার্স মানে কবিতা, রিদম কবিতার ছন্দে চিন্তা ভাবনাকে কবিরা তুলে ধরেন। তাই বলছে হোয়াট ডাজ ইট অল মিন? পোয়েট, পোয়েট এবার তোমরাই বলো। ওয়েল, ইয়োর ব্রেইনস বিট ইনটু রিদম, তোমার ব্রেইন তোমার থটস তো রিদমে বিট করছে। ইউ টেল হোয়াট উই ফেল্ট অনলি, তুমি সেগুলো বলো যেগুলো আমরা শুধু ভাবি, আমরা শুধু বুঝি, আমরা শুধু ফিল করি, কিন্তু তুমি সেটাকে বলে ফেলতে পারো, কারণ তোমার কাছে সেই পাওয়ার আছে, শব্দগুলোকে রাখতে পারো, তোমার চিন্তা ভাবনাটাকে শব্দের মধ্যে দিয়ে তুমি প্রকাশ করতে পারো। ইউ এক্সপ্রেসড, ইউ হোল্ড থিংস বিউটিফুল দ্য বেস্ট। তুমি কি করো? তুমি এক্সপ্রেস করো। আর তুমি কি করো? ইউ হোল্ড থিংস বিউটিফুল দ্য বেস্ট। তুমি যেটা একটু সুন্দর, মোটামুটি সুন্দর, সেটাকে তুমি বেস্ট করে তুলতে পারো তোমার কথার ছন্দে। বলছে তাই হোয়াট উই ফেল্ট অনলি ইউ এক্সপ্রেসড, আমরা যা শুধু ভাবি বুঝি তুমি সেটাকে একদম প্রকাশ করে দিতে পারো, এক্সপ্রেস করতে পারো কবিতার ছন্দের মধ্যে দিয়ে। ইউ হোল্ড থিংস বিউটিফুল দ্য বেস্ট, তুমি তো শুধু বিউটিফুলটাকে আরো সুন্দর করে দাও, যেটা আমাদের কাছে শুধুই মাত্র সুন্দর তুমি সেটাকে আরো অনেক বেশি সুন্দর করে তোলো। অ্যান্ড পেজ দেম ইন ড্রয়িং, আর তুমি সেটাকে কি করো? কবিতার মধ্যে তুলে দাও। পেস মানে কি? স্টেপ, স্টেপ করা মানে ওর সাথে সাথে পাশে পাশে রাখা। পেস মানে কি বললাম? স্টেপ, স্টেপ করে তারা। সেই কবিতাগুলো, কথাগুলো কি হয়? রাইমের সাথে সাথে একসঙ্গে ছন্দের ছন্দে চলতে থাকে। সো সাইড বাই সাইড, পাশাপাশি চলতে থাকে, মানে তোমার থটস আর তোমার ছন্দ দুটো একসঙ্গে একসঙ্গে সুন্দর চলতে থাকে। ইটস সামথিং, নে ইটস মাচ, এটা কিন্তু বেশ কিছুটা, না এটা কিছুটা বলা যায় না, এটা বেশ অনেকটাই। ইটস সামথিং, নো নো ইটস মাচ, এটা অনেকটাই, অনেকটাই আমি মানলাম, কিন্তু এখন বলছি কিন্তু বাট দেন হ্যাভ ইউ ইয়ারসেলফ হোয়াটস বেস্ট ফর মেন। কিন্তু হ্যাভ ইউ ইয়ারসেলফ ফর বেস্ট ফর হোয়াট বেস্ট ফর মেন, তুমি কি সেটা পেয়েছো? যেটা মানুষের জীবনে সবচাইতে ভালো জিনিস পাওনা থাকে সেটা কি তুমি পেয়েছো? তুমি তো এত ভালো ভালো জিনিস করলে, তুমি তো এত স্কিলফুল, তুমি এত ক্রিয়েটিভ, তুমি এত সুন্দর কিছু তৈরি করে দিলে, তুমি এত সুন্দর কিছু উপস্থাপনা তুমি করলে, এত সুন্দরভাবে জিনিসগুলোকে তোমার চিন্তাভাবনার বহিঃপ্রকাশ করলে ছন্দের মধ্যে দিয়ে, এত কিছু তুমি করলে, তুমি অনেকটাই করলে, কিন্তু আমায় বলো দেখি তুমি কি তাই পেয়েছো? তুমি তার আশানুরূপ ফল কি পেয়েছো? তাই বলছে হ্যাভ ইউ ইয়ারসেলফ হোয়াট ইজ বেস্ট ফর মেন, যেটা মানুষের জন্য বেস্ট। হ্যাঁ, এটা একদম ঠিকঠাক পেয়েছো। তুমি কি সত্যি সত্যি ঠিকঠাক পেয়েছো? তুমি কি মন থেকে তুমি খুশি তুমি যা কিছু জীবনে পেয়েছো? এবার বলা হচ্ছে বেশিরভাগ কবিদের কথা এখানে বলা হচ্ছে, তারা কি হয় মানে তারা যখন কবিতা লিখতে থাকেন তো লিখতেই থাকেন, তারা তখন পাবলিকেশনের দিকে অতটা মন দেন না, এবং তার জন্য দেখা যায় তারা অনেক পোভার্টির মধ্যে দিয়ে, অনেক কষ্টের মধ্যে দিয়েও কাটিয়ে তোলেন। তো এখানে আমাদের আরেকটা জিনিস দেখবো, রবার্ট ব্রাউনিং কিন্তু এখানে কিডসকে মাথায় রেখেছেন, কারণ আমরা বলেছিলাম শুরুতে তাই সে তারা কিছু রোম্যান্টিক পোয়েটসদেরকে কিন্তু তার কিন্তু মনের মধ্যে সে একটা জায়গা আছে, উনি তাদেরকে খেয়াল করেছেন, তাদেরকে ফলো করতেন, তাদেরকে ভীষণভাবে তাদের একটা ইনফ্লুয়েন্সটা তার মধ্যে এসেছিল। এখানে আমাদের বলা হচ্ছে, যখন কবি বলতে এখানে কার কথা বলা হচ্ছে? কবি বলতে উনি এখানে অ্যাকচুয়ালি জন কিটসের কথাই হয়তো বলার চেষ্টা করছেন, কারণ আমরা জানি জন কিটস খুব অল্প বয়সেই উনি অসুস্থ ছিলেন এবং তারপর উনি মারা গেছিলেন। হয়তো সেই কথাই বলতে চাইছেন যে হ্যাভ ইউ ইয়ারসেলফ হোয়াটস বেস্ট ফর মেন, আর ইউ পুয়ার। জন কিটসের সেই লাইফ, সিক, ওল্ড, ইয়ার ইয়োর টাইম। ইয়ার মানে কি? ইয়ার মানে বিফোর ইয়োর টাইম। ইয়ার বলতে কি বোঝানো হচ্ছে? বিফোর। সিক, তুমি অসুস্থ, অ্যান্ড ওল্ড ইয়োর টাইম। ওল্ড মানে কি? তোমার জীবন শেষ, তোমার যেই সময়টা হওয়া উচিত ছিল, তোমার যে লাইফ স্প্যান হওয়া উচিত ছিল তার অনেক আগেই তোমার জীবন শেষ হয়ে গেল। ওল্ড মানে তোমার, ওল্ড মানে আমরা কি বলি? আমরা বলি ওল্ড এজ হলে জীবন শেষ হয়ে যায়। এখানে বলছে তুমি তো ওল্ড হয়ে গেলে, তোমার সময়ের অনেক আগেই তুমি ওল্ড হয়ে গেলে, মানে তোমার মৃত্যু অনেক আগেই তোমায় গ্রাস করে ফেললো। তুমি কি পেলে তাহলে বলো দেখি?
তাই বলছে নিয়ারার ওয়ান উইথ ইউর ওন সাবলাইম দ্যান উই হু নেভার হ্যাভ টার্নড আ রাইম। তো তাদের থেকে তুমি, তা আমরা বলি সিং রাইডিং ইজ এ জয় ফর মি আই রাইড। তুমি নিয়ারার ওয়ান উইথ ইউর ওন সাবলাইম, তুমি কিটা পেলে? উইথ মানে কি? উইথ মানে আ টাইনি বিট, ছোট্ট অল্প কিছু বোঝানোর কথা বলছে এখানে। উইথ মানে কি? আ টাইনি বিট, আ টাইনি বিট। সো হুইট, হুইট কথা বলা হচ্ছে, মানে আমার এখানে সাবলাইম বলতে আমরা এখানে কি বলছি? তো হুইট মানে হচ্ছে টাইনি বিট, অল্প কিছু। নিয়ারার ওয়ান হুইট মানে ইয়োর ওন সাবলাইম। সাবলাইম বলতে এখানে আমরা কি বুঝতে পারছি? সাবলাইম বলতে আমরা বুঝতে পারছি, আর এখানে সাবলাইম মানেটা কি? সাবলাইম মানে হচ্ছে হাইয়েস্ট, হাইয়েস্ট গোল। তো তোমার জীবনে তো অনেক গোল আছে, অনেক টার্গেট আছে, অনেক এইম আছে, তার মধ্যে তুমি কি পেলে? তুমি পেলে ছোট্ট একটু কিছু হয়তো পেলে, একটা কিপাল পেলে, টাইনি বিট কিছু তুমি পেলে। তো এখানেই বোঝার যে তোমার মধ্যে ইউ আর সো স্কিলফুল, তোমার সেই ক্ষমতা আছে, তোমার সেই ক্যাপাবিলিটি আছে, তার সত্ত্বেও দেখা যাচ্ছে জীবনে তুমি পেয়েছো কতটুকু। তাই বলছে দ্যান উই হু নেভার হ্যাভ টার্নড আ রাইম, তার থেকে মানে কাদের থেকে তুমি কাদের সাথে কম্পেয়ার করা হচ্ছে? বলছে আমাদের সাথে। আমরা যারা আমরা কোনোদিন কবিতা লিখিনি, আমরা যারা স্কিলফুল নই, আমরা যারা পোয়েটিক নই, তাদের থেকে তো তুমি অনেক বড় ছিলে, অনেক উঁচু জায়গা ছিল, তুমি কি পেলে কবি? তাই বলছে এখানে। সো কিন্তু আমি দেখো, কে বলছে কথাটা? স্পিকার বলছে, লাভার বলছে। বলছে দেখো অ্যাটলিস্ট আমি এখানে কি করছি? সিং রাইডিং ইজ এ জয়, আনন্দ করছি, মনে মনে আনন্দ করছি। আমি রাইডিংটা আমার কাছে হ্যাপিনেস, আমি রাইডিংয়ের হ্যাপিনেসটাকে ফিল করছি। ফর মি, আমার কাছে আই রাইড, সেটাই আমার কাছে অনেক। আমি তো অন্তত রাইড করে যাচ্ছি, আমি তো পেলাম আমার জীবনে যেটা চাহিদা ছিল সেটা কোনো না কোনোভাবে, কোনো না কোনো রূপে পেলাম। এখানে দেখো কতগুলো জায়গায় হোয়াট ডাজ ইট অল মিন পোয়েট, বা এখানে বলছে হ্যাভ ইউ ইয়োর সেলফ হোয়াটস বেস্ট ফর ম্যান। এই যে এই কথাগুলো বলা, এই যে কোয়েশ্চেন করেছে, হু নেভার হ্যাভ টার্নড, এই যে এখানে কোয়েশ্চেনগুলো বলেছে এখানে, হ্যাঁ, আর ইউ পুয়ার সেই কোল্ড, এই যে এখান থেকে এইটুকু পার্ট, এই পার্ট, এগুলো কি হচ্ছে? এগুলো সবই যেমনটা আমরা আগে বলেছিলাম, অল দিজ আর এক্সাম্পলস অফ রেটরিক্যাল কোয়েশ্চেন, রেটরিক্যাল কোয়েশ্চেন। এই পার্টের মধ্যে আমরা আরেকটা জিনিস দেখব, উই ক্যান সি আইরনি অর ইউ ক্যান সে সার্কাজম। আইরনি বা সার্কাজম আমরা দেখতে পারবো। কিভাবে আইরনি বা সার্কাজমটা দেখব? দেখো এখানে বলা হচ্ছে যে পোয়েট এখানে নিজের কথাই বলছেন অ্যাজ ইফ, এখানে যদিও স্পিকার হচ্ছে, এখানে লাভার বলা হচ্ছে, কিন্তু এখানে পোয়েট বলা হচ্ছে যে হি ইজ কোয়েশ্চেনিং, এখানে কবিতাটার মধ্যে মানে একজন পোয়েটের সাকসেস, পোয়েটস ওন সাকসেসের ব্যাপারে সে কোয়েশ্চেন করছে। মানে আফটার অল কবিতাটা তো কোনো কবি লিখেছেন, তো সেই দিকে একটা আইরনি আমরা এখানে দেখতে পারি, বা সার্কাজম, যে কবি নিজের কথাই বলছেন যে কবি তুমি কত সাকসেসফুল। দেখতে পারি আমরা এই যে ব্রেইনস বিট, এইরকমভাবে আমরা এখানে দেখব। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যালিটারেশন। সাইড বাই সাইড আছে। এবার আসছেন উনি স্কাল্পচারের কাছে। এতক্ষণ আসলো কবি, প্রথমে আসলো স্টেটসম্যান, তারপরে আসলেন সোলজার, তারপরে কবির জন্য আর কবির দিকে তাকিয়ে কথা বললেন। এবার আসছেন উনি স্কাল্পচার। স্কাল্পচার কাকে বলা হয়? তারা যারা স্কাল্পচার তৈরি করে, যারা স্কাল্পচার তৈরি করে তাকে বলা হয় স্কাল্পচার। স্কাল্পচার কে কি তৈরি করেন? স্কাল্পচার তৈরি করেন স্কাল্পচার, স্কাল্পচার তৈরি করেন যারা, মানে সেখানে আমাদের মূর্তি যারা তৈরি করেন তাকে বলা হয় স্কাল্পচার। তাই বলছে অ্যান্ড ইউ গ্রেট স্কাল্পচার, এই যে স্কাল্পচার তুমি 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 তো ভীষণ সুন্দর সুন্দর মূর্তি তৈরি করো। So you gave a score of years to art. Score of years মানে কি? 20. একটা স্কোর, ওয়ান স্কোর মানে 20, 1 score is equals to 20. এখানে স্কোর অফ ইয়ার্স বোঝানো হচ্ছে মানে সেভারাল ইয়ার্স ইউ পাস। কিসের জন্য সেভারাল ইয়ার্স ইউ স্পেন্ড অন হোয়াট? টু আর্ট। আর্ট, আর্টের জন্য তুমি করো। তুমি আর্ট বলতে এখানে কোন আর্ট? এই যে তুমি স্কাল্পচার তৈরি করছো, তুমি তোমার ক্রিয়েটিভিটি দেখাচ্ছ, তোমার ক্রিয়েশন তুমি তৈরি করছো, তো তুমি তো বছরের পর বছর এই আর্টের পিছনে তুমি দিয়ে দিচ্ছ। হার স্লেভ অ্যান্ড দ্যাটস ইউর ভিনাস। বলছে হার স্লেভ অ্যান্ড দ্যাটস ইউর ভিনাস whence we turn to yonder girl that forced the burn. সেই তার স্লেভটা কি? বলছে সেই আর্টের স্লেভটাকে কি তৈরি করেছো তুমি? তোমার আর্টটা কি এখানে? বলছে ভিনাস। ভিনাসটা কি? ভিনাস হচ্ছে গডেস অফ লাভ। ভিনাসটা কি? ভিনাস হচ্ছে গডেস অফ লাভ। তো
যখন বলছে হার স্লেভ অ্যান্ড দ্যাটস ইউর ভিনাস, ওই যে দেখো তোমার ভিনাস, মানে তুমি কি বানিয়েছো? তুমি একটা স্ট্যাচু বানিয়েছো, তুমি একটা স্কাল্পচার বানিয়েছো। কার স্কাল্পচার বানিয়েছো? ভিনাস, গডেস ভিনাস, ভিনাস গডেস অফ লাভ, ভেরি বিউটিফুল লুকিং শি ইজ। বছরের পর বছর, অনেক বছর তুমি সেটা বানানোতে ব্যয় করেছো, কিন্তু তুমি যতই সুন্দর বানাও না কেন, তোমার সেই ভিনাসের যে স্ট্যাচু, তার পাশ দিয়ে, স্ট্যাচু বলি বা স্কাল্পচার বলি, তার পাশ দিয়ে যদি একজন রক্ত মাংস শরীরের কোনো মেয়ে যায়, তাহলে সকলের চোখ সেই মূর্তির থেকে সরে গিয়ে সেই মেয়েটির দিকেই যাবে। দেখো কিভাবে কল্পনাটা করেছেন উনি। আচ্ছা, whence we turn to yonder girl বলতে কার কথা বলছে? কোনো একটি মেয়ের কথা বলা হচ্ছে, যে that fords the burn মানে কি বোঝানো হচ্ছে? fords the burn মানে কি? which crosses, who crosses the stream, who crosses the stream, burn বলতে এখানে স্ট্রিম বোঝানো হচ্ছে। ফোর্স মানে কি বোঝানো হচ্ছে? যে ক্রস করে যায়, মানে ক্রস করে যাচ্ছে, রাস্তায় একটা স্ট্রিমের পাশ দিয়ে যাচ্ছে, আমরা সকলের চোখ আমাদের সেই দিকে চলে যাবে। তাহলে তুমি এত বছর ধরে যে তুমি স্ট্যাচুটা বানালে, তাহলে কোথায় তোমার সেটাতে সাকসেস কোথায়? এটা একটা নেচারের ইমেজ কিন্তু বলতে পারো ফোর্স দ্য বার্নটাকে। এখানে আরেকটা জিনিস, এই যে স্ট্যাচু অফ ভিনাস, তার সাথে যে ইয়ন্ডার গার্ল, এই যে একটা ভিনাসের যে স্ট্যাচু, তার সাথে যে একটা ইয়ন্ডার গার্ল মানে একটি মেয়ের কথা শুধু আমি বললাম, এই দুটোকে পাশাপাশি রাখা, সেটাও কিন্তু এক ধরনের একটা লিটারারি ডিভাইস, মানে যেটাকে আমরা বলবো, সেটাকে আমরা বলবো জাক্সটাপোজিশন। এই দুটো জিনিসকে পাশাপাশি রাখছি আমরা, ইয়ন্ডার গার্ল আর। এবার বলছে ইউ অ্যাকুয়েস, অ্যাকুয়েস মানে কি? অ্যাকুয়েস মানে হচ্ছে অ্যাকসেপ্ট, ইউ অ্যাকসেপ্ট উইদাউট এনি প্রোটেস্ট, ইউ অ্যাকসেপ্ট উইদাউট প্রোটেস্ট। তাই বলছে ইউ অ্যাকুয়েস অ্যান্ড শ্যাল আই রিপাইন, তুমি তো এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছ, তো আমি কি করব? তুমি তো কোনো প্রোটেস্ট ছাড়াই সেটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছ। তোমার সাথে এত কিছু হচ্ছে, তুমি এত বছরের পর বছর একটা আর্ট তৈরি করার পেছনে সময় দিচ্ছ, ধৈর্য, তোমার পরিশ্রম সব কিছু লাগিয়েছো, কিন্তু তারপরেও যখন কেউ একটা রক্ত মাংসের শরীরের একটি মেয়েকে চলে যেতে দেখে, সকলের চোখ তখন সেই দিকে চলে যায়। তুমি এটাকে মেনে নিয়েছো, অ্যাকসেপ্ট করে নিয়েছো, তাহলে আমি কি করব? শ্যাল আই রিপাইন, আমি কি তাহলে রিপাইন করব, কমপ্লেইন করব এটা নিয়ে? হ্যাঁ, নাকি আমি কি তাহলে ডিসকন্টেন্টেড হব? তাহলে আমার মানতে দোষটা কোথায়? বলছে হোয়াট ম্যান অফ মিউজিক ইউ গ্রোন গ্রে। এবার এর কথা তো বলা হলো, এবার একজন আর্টিস্টের কথা বলা হলো, মানে স্কাল্পচারের কথা বলা হলো, এইবার উনি চলে আসলেন একজন মিউজিশিয়ানের কাছে, ম্যান অফ মিউজিক। বলছে হোয়াট ম্যান অফ মিউজিক ইউ গ্রোন গ্রে উইথ গ্রে হেয়ার্স, আমার বয়স হয়ে গেল করতে করতে অনেক, সারা জীবন তুমি মিউজিকের পিছনে দিয়েছো। ইউ হ্যাভ গ্রোন গ্রে মানে ইউ হ্যাভ গ্রোন ওল্ড, গ্রে এখানে বোঝাচ্ছে ওল্ড, মানে গ্রে হেয়ার হয়ে গেছে, ফাঁকা চুল হয়ে গেছে। উইথ নোটস অ্যান্ড নাথিং এলস টু সে, তোমার জীবনের শুধু কি আছে? নোটস মানে কি? এখানে কোন নোটসের কথা বলা হচ্ছে? নোটস বলতে বোঝানো হচ্ছে মিউজিক্যাল নোটসের কথা বলা হচ্ছে, গানের। উইথ নোটস অ্যান্ড নাথিং এলস টু সে, তোমার জীবনে তুমি এটা নিয়েই সারাটা জীবন তুমি কাটিয়ে দিয়েছো, তুমি অনেক স্কিলফুল, তুমি এই ব্যাপারে অনেক দক্ষতা অর্জন করেছো। ইজ দিস ইয়োর সোল প্রেজ ফ্রম আ ফ্রেন্ড, হয়তো তোমার বন্ধুরা হয়তো এটাই বলবে, ইজ দিস ইয়োর সোল প্রেজ ফ্রম আ ফ্রেন্ড, গ্রেটলি হিজ ওপেরা স্ট্রেন্থ ইনটেন্ট বাট ইন মিউজিক উই নো হাউ ফ্যাশনস এন্ড। কিন্তু তোমার বন্ধুরা হয়তো তারপরে কি বলবে, না সে তো বেশ ভালো গান গায়, সে তো খুব ভালো মিউজিক্যাল নোটস দেয়, সে তো খুব ভালো একজন লিরিসিস্ট বা একজন বড় মিউজিশিয়ান। হয়তো বন্ধুরা এইটুকু বলবে, হ্যাঁ সে খুব ভালো একজন মিউজিশিয়ান। ওপেরা স্ট্রেন্স, ওপেরা মানে কি? যাত্রা, থিয়েটার, সেখানের মিউজিকটা দেয়, মানে এখানে বোঝানো হচ্ছে একটা থিয়েট্রিক্যাল কালচারের কথা বোঝানো হচ্ছে। তাই বলছে তুমি এই যে সারা জীবন তুমি, চুল তোমার সাদা হয়ে গেল, সারাটা জীবন তুমি মিউজিকের পিছনে দিয়েছো, তারপরে তুমি কি পাচ্ছ? তোমার বন্ধুরা হয়তো বলছে, না ও বেশ ভালো গান গায়, বেশ সুন্দর মিউজিক দেয়, খুব ভালো মিউজিশিয়ান, কিন্তু তুমি কি এটা অস্বীকার করতে পারো যে মিউজিকটার, যে সময়ের সাথে সাথে মিউজিকের প্রতি আমাদের রুচি, আমাদের পছন্দ যে পাল্টে যাচ্ছে?
এটাকে কি তুমি অস্বীকার করতে পারো? এটা তো অস্বীকার করতে পারো না। মানে তুমি যেই রকম মিউজিক ক্রিয়েট করছো, এটা যে প্রত্যেকটা জেনারেশনের সবারই যে একই রকমভাবে ভালো লাগবে তা তো তুমি বলতে পারো না। কারণ আমরা জানি, বাট ইন মিউজিক আমরা জানি মিউজিকের ক্ষেত্রে উই নো হাউ ফ্যাশনস এন্ড, ফ্যাশন কীভাবে চেঞ্জ হয়ে যায়। আমরা যদি একটা সময়ের গান শুনি, 1980s গান শুনি, তারপরের দিকে নতুন শুনি, এখনের গান শুনি, দেখবো অনেক চেঞ্জড দেখতে পাচ্ছি আমরা। রুচির চেঞ্জ, ভাবনার চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। সো বাট ইন মিউজিক উই নো হাউ ফ্যাশনস এন্ড। আই গেভ মাই ইউথ। আর আমি সেই দিক দিয়ে দেখতে গেলে তুমি তো সারাটা জীবন দিয়ে গিয়ে তুমি এটা পাচ্ছ যে একটু প্রশংসা পাওয়ার পরেই দেখছো যে তোমার গানটা একটা সময় গিয়ে আর সেইভাবে গুরুত্ব পাচ্ছে না। যেমন একজন স্কাল্পচার সারাটা জীবন ধরে একটা সুন্দর এত বছর ধরে একটা স্কাল্পচার বানানোর পরে সত্যি একটা যখন মানুষ একটা মহিলাকে কেউ দেখছে, তখন তার একটি মেয়েকে যখন দেখছে তখন সকলের চোখ ওই দিকে চলে যাচ্ছে। তো সেই দিক দিয়ে আমি তো বেশি কিছু দিইনি, আমি তো শুধু আমার কয়টুকু দিয়েছি, আমার ইউথটা দিয়েছি, অল্প কিছু জীবনের সময় দিয়েছি। আর তার বদলে আমি অন্তত আমার মিস্ট্রেসের সাথে ঘোড়ার পিঠে করে তো ঘুরতে পারছি, তা আমি তো তাদের সকলের থেকে ভালো অবস্থাতে আছি। তো এখানে স্পিকার সুন্দরভাবে নিজেকে জাস্টিফাই করছে ইন এভরি ওয়ে আমরা দেখতে পাচ্ছি। একটা আইরনি আমরা তাহলে কোথায় দেখছি? আমরা আইরনি দেখছি কোথায়? এই যে একজন স্কাল্পটারের কথা বললাম, আর কার কথা বললাম? মিউজিশিয়ানের কথা বললাম। তাদের ক্ষেত্রে আমরা কি দেখলাম? এই স্কাল্পচার আর মিউজিশিয়ানের ক্ষেত্রে কি দেখলাম? স্কাল্পচার আর মিউজিশিয়ানের ক্ষেত্রে কি দেখলাম? দে স্পেন্ড দেয়ার হোল লাইফ আফটার দ্য আর্ট বাট দে রিমেইন আনফুলফিলড। এটা একটা আইরনি। আর উনি বলছেন হু নোজ হোয়াটস ফিট ফর আস, কে জানে আমাদের জীবনে কি রাখা আছে, আমাদের ভাগ্যে কি রাখা আছে, বা কোনটাই আমাদের জন্য সঠিক সেটাই বা কে জানে। Had fate proposed bliss, here should sublimate my being. সাবলিমেট বলতে এখানে কেন ইউজ করা হচ্ছে? সাবলিমেট কথাটা বোঝানোর জন্য হচ্ছে যে এই লিটারেচারের ক্ষেত্রে সাবলাইম শব্দটা ব্যবহার করা হয় বোঝানোর জন্য যে কোনো কিছু যেখানে এক্সাইট করে আমাদেরকে, কোনো কিছু আমাদের এক্সপ্রেশনটাকে বোঝানোর জন্য যে এক্সাইট করে, বিশেষ করে ইন লিটারেচার সাবলাইম বোঝানো হয়। তাই বলছে হয়তো যদি আমাদেরকে ফেট, আমার ভাগ্য যদি আমাকে ব্লেসিংস দিত, তাহলে আমি হয়তো আমার অনুভবটাকে, আমার আনন্দটাকে আমি হয়তো আমার মতন করে সেটাকে তুলে ধরতাম, মাই বিংটা। হ্যাড আই সাইন দ্য বন্ড, হয়তো আমি তাকে সেটাকে আরও কোনোভাবে সেটা প্রকাশ করতাম, আমি হয়তো আরও কোনো সই করতাম, কোনো মানে বন্ড বলতে কোনো একটা ট্রিটি বা কোনো একটা বন্ডে আমি হয়তো আবদ্ধ হয়ে যেতাম। স্টিল ওয়ান মাস্ট লিভ সাম লাইফ বিয়ন্ড, হ্যাভ আ ব্লিস টু ডাই উইথ ডিম ডেসক্রাইবড। কিন্তু তার সত্ত্বেও আমাদের তো জীবনে অনেক কিছু পড়ে থাকে, প্রত্যেকটা মানুষের জীবনে অনেকটাই পড়ে থাকে, মানে অনেকটাই থাকে জীবনের মধ্যে যেটাকে উপভোগ করার জন্য। ওটা বলতে চাইছেন যে আই হ্যাড নট সাইন্ড দ্য বন্ড উইথ ডেথ ইয়েট। মৃত্যুর সঙ্গে তো আমার এখনও বন্ড করিনি, মানে আমি তো এখনও বেঁচে আছি, এখনও অনেক দিন আমার বেঁচে থাকার। বলছে স্টিল ওয়ান মাস্ট লিভ সাম লাইফ বিয়ন্ড। দেখো প্রত্যেকটা মানুষের জীবনেই তো অনেকটা পার্ট বেঁচে থাকার থাকে। যেমন আজকের দিনটা অবধি স্পিকারের ক্ষেত্রে উনি এখন একটা ইয়াং স্টেজে আছেন, আজকের দিনটা অবধি উনি উনার মিস্ট্রেসের সাথে থাকছেন এবং তারপরের যে রেস্ট অফ হিজ লাইফ সেটাও রয়ে গেছে বাকি। বলছে সেখানে ওয়ান মাস্ট লিভ সাম লাইফ বিয়ন্ড। আমি যদি ভাবি এইটুকু তো নয়, এরপরে আমার আরও অনেকটা জীবন আছে। হয়তো সেই ব্লেসিংটা আমি পেলাম যে আমি বাকি জীবনটা এই যে অনুভূতি, এই যে আমার একটা মেমোরি, সেটাকে নিয়ে বাকিটা আমি সময়টাকে কাটাবো। তাই এটাই আমার কাছে একটা ব্লিস মানে একটা ব্লেসিং। টু ডাই উইথ ডিম ডেসক্রাইবড, হয়তো কিছুটা স্মৃতি নিয়ে থাকলাম। ডিম ডেসক্রাইব মানে একটু আধো একটা স্মৃতি থাকবে আমার কাছে, মানে আমার মিস্ট্রেসের সাথে একসঙ্গে থাকার থেকে একসঙ্গে বাকি জীবনটা কাটানোটা হয়তো আমার হলো না, কিন্তু তার সাথে এই যে আমি একটা লাস্ট রাইডটা আমি এনজয় করলাম এবং তারপর লাস্ট রাইডের যে আমার স্মৃতিটুকুকে নিয়ে বাকিটা জীবনটা যে আমি কাটিয়ে দেব, সেটা আমার কাছে ডিম ডেসক্রাইবড হলেও সেটাকেও তো আমি উপভোগ করব। দিস ফুট ওয়ান্স প্ল্যান্টেড অন দ্য গোল, দিস গ্লোরি গার্ল্যান্ড রাউন্ড মাই সোল। আমার সেটাই যেন মনে হচ্ছে আমি যতটুকু পেয়েছি সেটাই যেন আমাকে অনেক আনন্দ দিচ্ছে। এই যে ফুট মানে আমার এই যে পা দুটো, ওয়ান্স প্ল্যান্টেড অন দ্য গোল, সেটা এক সময় একটা গোল। আমরা তো প্রত্যেকটা মানুষই কিছু করার সময় কিছু একটা উদ্দেশ্য নিয়ে আমরা এগোই। এই গোলটা মানেই হচ্ছে সেই একটা এইমের কথা বলা হচ্ছে। বলছে যেটা আমার উদ্দেশ্য ছিল, যেই উদ্দেশ্য নিয়েই আমিও এক সময় স্টেপ ফেলেছিলাম। এটা কোন স্টেপের কথা বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে ভালোবাসার সেই প্রপোজালের কথাই বলা হচ্ছে।
বলছে দিস ফুট ওয়ান্স প্ল্যান্টেড অন দ্য গোল, সেই আশা নিয়েই আমি এগিয়েছিলাম। এখানে স্পিকার ইমাজিন করছেন অ্যাজ ইফ হি ইজ ওয়েরিং আ গ্লোরি গার্ল্যান্ড। গার্ল্যান্ড মানে মালা। গ্লোরি মানে কি এখানে? গ্লোরি মানে হচ্ছে তার যে সাকসেস হলো, উনি যে সাকসেসফুলি এই যা উনি কল্পনা করেছিলেন বা যেটুকু ভেবেছিলেন সামান্য একটু সেটা যে পেলেন, সেটাই তার কাছে মনে হচ্ছে আমি তো সাকসেসফুল হয়েছি আমার ভাবনা নিয়ে, আমি যেটা চেয়েছিলাম সেটা তো আমি পেলাম। মানে এইটাই হচ্ছে তার যেন সোলটা যেন গার্ল্যান্ডেড হয়েছে, নিজেকেই উনি গ্লোরিফাই করছেন, আমি যা পেয়েছি, আমি অনেক পেয়েছি জীবনে যেন মনে হচ্ছে। তাই এখানে বলছে যে দিস গ্লোরি গার্ল্যান্ড রাউন্ড মাই সোল কুড আই ডিসক্রাইব সাচ, সেটাকে কি আমি অস্বীকার করতে পারি? আমি কি সেটা অস্বীকার করতে পারি? এখানেও কিন্তু রেটরিক্যাল কোয়েশ্চেন আছে। ট্রাই অ্যান্ড টেস্ট, এখানে অ্যালিটারেশন আছে। বলছে গ্লোরি গার্ল্যান্ডের মধ্যেও কিন্তু অ্যালিটারেশন আছে, এগুলো একটু দেখতে পারো। ট্রাই অ্যান্ড টেস্ট, দেখো মানুষের জীবনটাই তো তাই, চেষ্টা করো, ট্রাই করো অ্যান্ড টেস্ট করো। হ্যাঁ, আমরা বলি না যে সব কিছুরই হচ্ছে আমাদের ওই ট্রায়াল অ্যান্ড এরার মেথডের মতন, চেষ্টা করি, হলো না, আবার নেক্সট চেষ্টা, সেইভাবেই আমাদের জীবন চলে। আমি আর্ট বিং সো গুড উড হেভেন সিম বেস্ট, বলছে আই সিঙ্ক ব্যাক শাডারিং ফ্রম দ্য কোয়েস্ট, এই যে আমার আশা, এই যে চিন্তা, এই যে আমার একটা ভাবনা ছিল, এই কোয়েস্টের থেকে, এই আশা নিয়ে সেখান থেকে আমি অনেকটা মর্মাহত হয়ে গেছিলাম কিছুটা। একটু তো মনে একটু হলেও কষ্ট আছে, কারণ আমি তো স্বপ্নটা অনেক বড় দেখেছিলাম, ততটা পাইনি, তাই আমি সিঙ্ক ব্যাক মানে আমি পিছিয়ে যাচ্ছি, শাডারিং মানে সেই আমার যে স্বপ্ন সেখান থেকে যে আমি পিছিয়ে সরে এসেছি, তো আই সিঙ্ক ব্যাক শাডারিং ফ্রম দ্য কোয়েস্ট আর্ট বিং সো গুড। কিন্তু আমি এইভাবেই ভাবছি যে পৃথিবীটাও সুন্দর, পৃথিবীটাও সুন্দর, আমি যা ভেবেছি সুন্দর তো বটেই, কারণ আমি কিছু তো পেয়েছি, আমাকে তো একদমই মর্মাহত আমি হইনি, তো দ্য আর্থ বিং সো গুড। আচ্ছা, মনে আমার একটা প্রশ্ন, স্বর্গটা কি আরও সুন্দর? যেটা আমরা দেখি না সেটা আমাদের কাছে সবসময় মনে হয় সেটা যেন আরও বেশি সুন্দর, তাই বলছে। তো আমরা যা দেখি না সেটা আমাদের কাছে আরও বেশি সুন্দর মনে হবে। উড হেভেন সিম বেস্ট, স্বর্গটাকে আরও সুন্দর হবে, মানে আমরা যা পাই আমরা উই আর নেভার স্যাটিসফাইড উইথ ইট, আমরা মনে করি আমরা শুধু যৎ সামান্য কিছু পেয়েছি, এর থেকে আরও অনেক কিছু পাওয়ার থাকে, এইরকমই আমাদের মানুষের, প্রত্যেকটা মানুষের ভাবনা থাকে। তাই বলছে নাও হেভেন অ্যান্ড শি আর বিয়ন্ড দিস রাইট। তা এখন আমি বলবো হেভেনের কথা বলি, হেভেনটাও যেমন আমার ধরাছোঁয়ার বাইরে, সেও তো আমার ধরাছোঁয়ার বাইরেই হয়ে যাচ্ছে, কিন্তু এখন দেখতে পাচ্ছি শি ইজ দেয়ার বাই মাই সাইড, উই আর রাইডিং টুগেদার, মনে হচ্ছে যেন তাহলে স্বর্গটার স্বর্গসুখ যেন আমি পাচ্ছি, হেভেন ইজ অ্যাজ ইফ উইথ মি। এখানে এটুকু গেল আমাদের এই স্ট্যাঞ্জা। অ্যান্ড ইয়েট শি হ্যাজ নট স্পোক সো লং, ইয়েট শি হ্যাজ নট স্পোক সো লং, এতক্ষণ ধরে স্পিকার নিজেই কথা বলে যাচ্ছিলেন, এবার তার হঠাৎ মনে হলো আচ্ছা একবারের জন্যও তো আমার এই মিস্ট্রেস বা এই আমাদের লেডি লাভ, শি হ্যাজ নট স্পোকেন, এই স্পোক কথাটা হচ্ছে স্পোকেন, স্পোকেনের এটা আর্কাইভ ফর্ম, ওল্ড ইংলিশ স্টাইলে লেখা। বলছে অ্যান্ড ইয়েট এখনও অবধি শি হ্যাজ নট স্পোক সো লং, সে একটাও কথা বলছে না। What if heaven be that fair and strong, at life's best with our eyes upturned, with the life's flower is first discerned, we fix so ever should so abide? এখানে দেখছি আমরা রাইটার নিজের চিন্তা ভাবনাতেই এত ব্যস্ত ছিলেন যে উনি এতক্ষণ অবধি যে তার লেডি লাভের যে শান্ত চুপচাপ থাকার বিষয়টাকে, কারণটাকে এখনও উনি ডিকোডই করতে পারেননি, ডিকোড করার কথা ভাবেননি। কী কারণে উনি একদম চুপচাপ আছেন, তার মুখে একটাও কথা নেই? এবার তার মনে হচ্ছে এই চুপ করে থাকার পিছনে দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে যে দ্যাট লেডি ইজ অলসো ভেরি স্যাড, তারও মনে খুব কষ্ট হচ্ছে যে এই শেষ তাকে ছেড়ে দিয়ে চলে যাবে, হয়তো তারও মনে কোনো কষ্ট হচ্ছে, এটা একটা কারণ হতে পারে। বা আরেকটা কারণ কি হতে পারে, যে পুরনো যে প্যাশন ছিল ফর দিস ইয়াং লাভার, হয়তো সেটা আবার ধীরে ধীরে তার গ্রো করছে, এটা আবার একটা পজিটিভ। দেখো উনি কিন্তু আশা ছাড়ছেন না, উনি কিন্তু ভীষণ আশাবাদী। এবার উনি এখানে সেটাই বলছেন, হোয়াট ইফ হেভেন বি দ্যাট ফেয়ার অ্যান্ড স্ট্রং অ্যাট লাইফস বেস্ট, কি হবে আমার জেনে যে স্বর্গে কি সুখ আছে, স্বর্গ না জানি কত সুন্দর, হেভেন বি দ্যাট কে জানে, হোয়াট কি হবে যদি স্বর্গ অনেক সুন্দর হয়, হয়তো ফেয়ারার হবে, স্ট্রঙ্গার হবে, অ্যাট লাইফস বেস্ট মানে পৃথিবীতে জীবনটা যত সুন্দর, জীবনের যেটাকে আমরা বেস্ট মনে করি হয়তো তার থেকেও বেশি সুন্দর হতেই পারে স্বর্গ, তাতে কি হয়েছে? উইথ আওয়ার আইজ আপটার্ন উইথ দ্য লাইফস ফ্লাওয়ার ইজ ফার্স্ট ডিসার্ন, তো সব কিছুই তো আমাদের ভেবে কি লাভ, কি হতে পারে, হতেই পারে হেভেন অনেক সুন্দর, কিন্তু উইথ দ্য লাইফস ফ্লাওয়ার ইজ বেস্ট ডিসার্ন, কে জানে লাইফের ফ্লাওয়ার বলতে এখানে কার কথা বলা হচ্ছে? এখানে সেই লেডি লাভের কথা, এটা মেটাফরিক্যাল ইউজ, সেই লেডি লাভের কথা বলা হচ্ছে। এটা কি একটা হচ্ছে? এটা একটা মেটাফর,
মেটাফোর হিসাবে ইউজ হচ্ছে। বলা যায় না whether life's flower is first discerned মানে it can be noticed। বলা যায় না, আমাদের এখনও জানি না আমাদের জীবনেরও যে ফুলগুলো কিভাবে কখন কোন মুহূর্তে কীরকমভাবে ফুটে উঠবে। স্বর্গ সুন্দর হোক না, অনেক বেশি সুন্দর হোক, কিন্তু আমরা তো পৃথিবীতে যখন আছি আমাদের জীবনের ফুল কোন ফুল কখন ফুটে উঠবে সেটাই কে জানে। whether life's flower is first discerned সেটাকে আমরা খেয়াল করতে পারি। অনেক সময় অনেক দ্রুত মানে অনেক সময় দেখা যায় কোনটা ইজ ফার্স্ট discerned মানে কখন আমরা কি অনেক সময় নোটিসই করতে হয়তো পারি না। we fix so ever should so abide আমরা খেয়াল করি, আমরা কি সবসময় সেটাকে মেনে চলতে পারি? আমরা সব কিছু জীবনের আমাদের গতিবিধিকে আমরা মেনে তো চলতে পারি না। what if we still ride on we do with life forever old yet no কে জানে যে এই যে আমরা দুজন একসঙ্গে রাইড করে যাচ্ছি we too আমরা দুজনে মিলে with life forever old yet new কে জানে হয়তো এমনও হতে পারে এই যাওয়া আমাদের আরও আগামী দিনে আরও অনেক হতে পারে যাওয়া। কে জানে যে এই মুহূর্তটা আমার পরিবর্তন হবে না, সেটাই বা কে বলতে পারে। চেঞ্জ নট ইন কাইন্ড বাট ইন ডিগ্রি দ্য ইনস্ট্যান্ট মেড ইটার্নিটি এমনও তো হতে পারে যে যেহেতু কেন স্পিকারের এরকম মনে হচ্ছে ওই যে প্রথমে বলছে শি হ্যাজ নট স্পোক সো লং, সে একটা কথাও এখন অবধি বলছে না, কি ব্যাপার তার, কি যেন তার কি মনের চিন্তাভাবনা, তার কি চিন্তাভাবনাটাকে পাল্টে যাচ্ছে। এমনও হতে পারে যে তার সেই পুরনো প্যাশনটা আবার গ্রো করে গেল, তাহলে হয়তো বলা যায় না তারা দুজনে হয়তো দে উইল বি রাইডিং ফর এভার অ্যান্ড এভার উইথ লাইফ ফর এভার ওল্ড ইয়েট নিউ। পুরনো হলেও মনে হবে সেই নতুনই মনে হবে, তারা যেন আরও অনেক দিন এইভাবেই তারা এগিয়ে যেতে পারে। বলছে চেঞ্জ নট ইন কাইন্ড বাট ইন ডিগ্রি দ্য ইনস্ট্যান্ট মেড ইটার্নিটি এমনও তো হতে পারে যে জিনিসটা কাইন্ডে নয়, শুধু একটা ঘোড়া বা একটা লাস্ট রাইড নয়, সেটা হয়তো কয়েকটা ডিগ্রিতে হতে পারে। ডিগ্রি মানে আমরা কি বলি মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর ইন নাম্বার, ডিগ্রি আমরা বুঝি না, তাই বলছে হয়তো বেশ কয়েকটা ডিগ্রিতে সেটা পরিবর্তন হয়ে যেতে পারে, মানে আমরা হয়তো আরও অনেকবার হয়তো এইভাবেই এগিয়ে যেতে পারি। ইনস্ট্যান্ট মেড ইটার্নিটি এই যে আমি ইনস্ট্যান্ট এই মুহূর্তটাকে নিয়ে আমি ভীষণ বিজি, আমি যে এই যে আমি যে আমার মিস্ট্রেসের সাথে রাইড করছি এই মুহূর্তটাকে নিয়ে আমি এত বিজি। এমনও তো হতে পারে এই মুহূর্তটা শুধু এই মুহূর্ত থাকলো না, এটা একটা ইটার্নিটিতে পরিবর্তন হয়ে গেল, মানে এটা একটা ইটার্নাল একটা কিছু পাওয়া গেল, মানে আরও চিরকালীন আমি কিছু পেয়ে গেলাম। এটা হয়তো বাকি সময়টার জন্য হয়ে গেল আমার, উনি হয়তো বাকি সময়ের মানে এটা যেন আমার যদি এই অনুভবটা হয়তো শুধুমাত্র ক্ষণস্থায়ী না হয়ে ইটার্নালও তো অনুভূতি হতে পারে। অ্যান্ড হেভেন জাস্ট প্রুভ দ্যাট, আর সেটাই হেভেন প্রুফ করছে, যেমন হেভেনই সেটা প্রুফ করবে। হু নোজ দ্যাট আই অ্যান্ড শি, এই যে আমি আর সে রাইড টুগেদার ফর এভার রাইট, কে জানে? প্রশ্ন এখানে রেটোরিক্যাল কোয়েশ্চেন, হু নোজ থেকে রেটোরিক্যাল কোয়েশ্চেন। বলছে কে জানে এই যে আমরা দুজন রাইড করছি হয়তো এইভাবেই ফর এভার উই উইল বি রাইডিং, হু নোজ? দিস ইজ আ রেটোরিক্যাল কোয়েশ্চেন। ঠিক আছে, তো এইভাবে তার মানে এখানে কবি মানে এখানে স্পিকার বোঝাতে চাইছেন যে শেষটুকুতে যে উনি ভাবছেন যে এমনও হতে পারে তাহলে যে আমার লেডি লাভ মিস্ট্রেস তার মানে তার মনোভাব তার চিন্তাধারা হয়তো পাল্টে যেতে পারে। পাল্টে গেলেই হয়তো আমার কন্ডিশন আমি যেটা নিয়ে ভাবছি, আমি যেহেতু প্রেজেন্ট বা এই ছোট্ট এই শুধু এই লাস্ট রাইডটাকে নিয়ে আমি ভাবছি আমার জীবনের এটা স্মৃতি হিসেবে রয়ে যাবে, হয়তো তা না হয়ে হয়তো তার থেকে অনেক বেশি কিছু আমার পাওয়া হতে পারে। হয়তো শুধু এটা স্মৃতি নয়, হয়তো চিরকালের জন্য সে যদি এখন রাজি হয়ে যায় তাহলে হয়তো তার যদি মন পরিবর্তন হয়ে যায় হয়তো বাকি জীবনটাও আমার তার সাথে এইভাবে কেটে যাবে, এটা হয়তো আমার একটা ইটার্নাল একটা অনুভূতি হতে পারে। এইভাবেই মানে এইভাবেই এই কবিতাটাকে এখানে শেষ করা হলো। আশা করি এটা তোমাদের বুঝতে কোথাও অত অসুবিধা হয়নি। তাহলে এখানেই এই কবিতাটা শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।